আজকে আমরা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের উপর 2 নম্বর ক্লাসটা নিব। গত ক্লাসে আমরা হচ্ছে যে সিম্পল সেন্টেন্স, কমপ্লেক্স সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে চিনতে পারবো, ক্লজ কি, এসব সম্পর্কে আমরা জানতে পেরেছিলাম। আজকে আমরা কিছু বেসিক রুলস সম্পর্কে জানবো, যে রুলস গুলো জানলে আমাদের সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড সেন্টেন্সের যে ট্রান্সফরমেশন, সেই ট্রান্সফরমেশনটা করা ইজি হবে। এই রুলস গুলো যদি মাথায় থাকে তাহলে আমরা শুরু করি। তো আমাদের ট্রান্সফরমেশনের যে প্রথম রুলস, সেই রুলের মধ্যে আমি যেটা লিখেছি দেখো, সিম্পল। আমি এখানে সিম্পল, তারপর হচ্ছে কমপ্লেক্স, তারপর হচ্ছে কম্পাউন্ড, এভাবে হচ্ছে যে লিখে দিচ্ছি যে আসলে কোন সময় আমরা হচ্ছে যে কোনটা করতেছি। তো আমরা দেখি যে আমাদের প্রথম ইয়াতে কি লেখা আমাদের এখানে। এখানে আমরা যেটা বলছি যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যদি এরকম থাকে, যে লাইক কিরকম থাকে, সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে আমাদের যদি এই ধরনের ফরম্যাট থাকে, কিরকম ফরম্যাট দেখো, এটা হচ্ছে বিকজ অফ কিংবা অন, এবং এদের পরে ভার্বের সাথে আইএনজি। ব্যাপারটা একটু বোঝার ট্রাই করি আমরা, যে আমি এখানে আসলে কি বুঝাইতে চাচ্ছি। আমি এখানে যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হলো যে এই যে সিম্পল সেন্টেন্সের ক্ষেত্রে যদি বিকজ অফ কিংবা অন, এই ওয়ার্ডগুলো থাকে, বিকজ অফ কিংবা অন, কি এবং এদের পরে যদি ভার্বের সাথে আইএনজি থাকে বা শুধুমাত্র ভার্বের আইএনজি থাকে, যেমন এখানে আমি এক্সাম্পল হিসেবে দিয়ে দিয়েছি যে বিং ফায়ার্ড মানে কি, চাকরিচ্যুত হয়ে। বিং ফায়ার্ড, এখানে কিন্তু বি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। কিসের সাথে আইএনজি যুক্ত হয়েছে? বি এর সাথে আইএনজি যুক্ত হয়েছে। বি কিন্তু একটা ভার্ব, তাই না? আমরা কি জানি, বি একটা ভার্ব, এটার সাথে আইএনজি যোগ হলে আমার কি হয়? বিং হয়। তো এখানে আমি ঠিক এখানে এই যে বিংটা আমি লিখছি। তো বিং ফায়ার্ড শি ক্রাইড, এটা একটা সিম্পল সেন্টেন্সের উদাহরণ। বিং ফায়ার্ড শি ক্রাইড। এখন কথা হচ্ছে এখানে শুধু বিং না থেকে এমন হয়তো যে বিকজ অফ বিং ফায়ার্ড শি ক্রাইড। বিকজ অফ মানে কি? বিকজ অফ মানে হচ্ছে কি, কারণে। বিকজ অফ মানে কি? বিকজ অফ মানে হচ্ছে কারণে। ঠিক আছে। আবার এখানে এমনও এই এই সেন্টেন্সও থাকতে পারতো যে অন বিং ফায়ার্ড, অন বিং ফায়ার্ড, এই এইরকমও থাকতে পারতো যে অন বিং ফায়ার্ড শি ক্রাইড। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, অথবা কি জানি বলে, অন দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, কিংবা বিকজ অফ এর পর ভার্বের সাথে আইএনজি থাকতে পারে, যে কোনো ফরম্যাটে থাকতে পারে। যদি এরকম থাকে, সিম্পল সেন্টেন্সে ফরম্যাটে এরকমই থাকবে। সিম্পল সেন্টেন্সের ফরম্যাটে কিরকম থাকবে? ভার্বের সাথে আইএনজি থাকবে, না হয় বিকজ অফ ওয়ার্ডটার পরে ভার্বের সাথে আইএনজি থাকবে, কিংবা অনের পরে ভার্বের সাথে আইএনজি থাকবে। এই ফরম্যাটে আমাদের সিম্পল সেন্টেন্স যদি থাকে, তাহলে আমরা কিভাবে কমপ্লেক্স করব, কিভাবে কম্পাউন্ড করব, সেটাই হচ্ছে আমাদের আজকের প্রথম রুলস। ট্রান্সফরমেশন রুল নাম্বার ওয়ানটা হচ্ছে এটা নিয়ে, যে সিম্পল সেন্টেন্স যদি ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে থাকে, সিম্পল সেন্টেন্সে যদি ভার্ব প্লাস আইএনজি ফরম্যাটে থাকে, আর শুধুমাত্র ভার্ব প্লাস আইএনজি কিংবা বিকজ অফ ভার্ব প্লাস আইএনজি কিংবা অন এবং ভার্ব প্লাস আইএনজি, সেটা তো আমি বারবার বলতেছি। আহ জিনিস একটু দেখা লাগবে। উম, আচ্ছা, তো সিম্পল সেন্টেন্স যদি এই ফরম্যাটে থাকে, তাহলে আমরা কমপ্লেক্স সেন্টেন্স কিভাবে তৈরি করব? কমপ্লেক্স সেন্টেন্স আমরা তৈরি করব তখন অ্যাজ, সিন্স অথবা বিকজ ইউজ করে। অ্যাজ, সিন্স অথবা বিকজ ইউজ করে। দেখা যাচ্ছে যে আমার এখানে প্রথম সেন্টেন্সটা কি লেখা, প্রথম সেন্টেন্সটা লেখা হচ্ছে বিং ফায়ার্ড শি ক্রাই, চাকরিচ্যুত হয়ে সে কান্না করলো। এখানে অবশ্যই একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এই জিনিসটা কিন্তু পাস্ট টেন্সে লেখা। ঠিক আছে। তাহলে আমাদের সিম্পল সেন্টেন্স এটাকে আমি কিভাবে কমপ্লেক্স করব? অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড, যেহেতু সে চাকরিচ্যুত হয়েছিল, শি ক্রাইড। এই যে এখানে আমি ওয়াজটা লিখছি, বিভার্ব হিসেবে যে এখানে ওয়াজটা আনছি, কেন আনছি?
এই যে এখানে দেখো ক্রাইড লেখা, তার মানে কি এটা পাস্ট টেন্সের কথা বলতেছে, সেজন্য আমি এখানে ওয়াজ লিখছি। আবার আমি এখানে আমার সেকেন্ড সেন্টেন্সটা দেখি, বা সেকেন্ড যে এক্সাম্পলটা আছে সেটা দেখি। গেটিং জব, শি রিজয়েসড। গেটিং জব কিংবা বিকজ অফ গেটিং জব কিংবা অন গেটিং জব, যে কোনো ফর্মেটে থাকতে পারে, এই ফর্মেটেও থাকতে পারে, আবার এই ফর্মেটেও থাকতে পারে, যে অন গেটিং জব ব্যাপারটা যদি আমি একটু দেখাইতে চাই, আমি এখানে একটু দেখাই যে আমি কি বলতেছি। অন গেটিং জব, শি রিজয়েসড, এই ফর্মেটেও কিন্তু আমার সেন্টেন্সটা থাকতে পারে। অন গেটিং জব, জব পাওয়ার কারণে সে আনন্দ করলো, সে আনন্দ করলো, রিজয়েস সে আনন্দ করলো। ঠিক আছে, অন গেটিং জব। অন ছাড়াও এখানে আরেকটা যেটা থাকতে পারে সেটা হচ্ছে বিকজ অফ। কি থাকতে পারে? বিকজ অফ। বিকজ অফ গেটিং জব শি রিজয়েসড। এখন আমি তোমাদেরকে যেটা বলতেছি সেটা হচ্ছে যে বিকজ অফ মানে কি? বিকজ অফ মানে হচ্ছে কারণে। বিকজ অফ মানে কি? বিকজ অফ মানে হচ্ছে কারণে। জব পাওয়ার কারণে সে আনন্দ করলো। তাহলে কি এখানে রিজন বুঝাচ্ছে, কোন একটা রিজন বুঝাচ্ছে। তো এই ক্ষেত্রে যখন আমি কমপ্লেক্স করব, কমপ্লেক্স করার সময় এই যে আমি কোন কোন সেন্টেন্স গুলো, কোন কোন ওয়ার্ড গুলো ইউজ করতে পারি, আমি ইউজ করতে পারি হচ্ছে অ্যাজ, অথবা সিন্স, অথবা বিকজ। যে কোনো একটা ইউজ করলেই হবে, অ্যাজ, সিন্স, বিকজ। এই এই তিনটা ওয়ার্ডের মিনিং এ হচ্ছে কারণ। ঠিক আছে, অ্যাজ, সিন্স, বিকজ। ঠিক আছে, তাহলে আমরা দেখি আমরা এটা কি করছি। অ্যাজ শি গট জব শি রিজয়েস, যেহেতু সে জব পেল, তার মানে আমি এখানে কি বলছি? কারণ বলছি, তাই না? কারণ বা যেহেতু, কারণ বা যেহেতু। ঠিক আছে, যেহেতু সে জব পেল সে আনন্দ করলো। বুঝা গেল? তাহলে সিম্পল সেন্টেন্সে যদি এই ফরম্যাটে থাকে তাহলে আমরা কমপ্লেক্স কিভাবে করতে হবে সেটা কিন্তু আমরা বুঝে গেছি। তাহলে এখন আমরা দেখব যে কম্পাউন্ড আমরা কিভাবে করব। কম্পাউন্ড করার জন্য আমাকে যা ইউজ করতে হবে সেটা হচ্ছে অ্যান্ড সো। অ্যান্ড সো, কোন ওয়ার্ডটা ইউজ করতে হবে, মানে কি আমরা ইউজ করব? অ্যান্ড এবং সো। এখানে যদি আমি দেখাই, আমরা এখন যে ওয়ার্ডটা ইউজ করব সেটা হচ্ছে অ্যান্ড সো। অ্যান্ড সো মানে কি? অ্যান্ড সো, অ্যান্ড সো মানে হচ্ছে এবং তাই, তাই না? এবং তাই বা এবং সেই জন্য। সো মানে কি? তাই, অথবা কি সেজন্য। তাহলে আমি যদি এখানে দেখি কম্পাউন্ডে কি বলতেছে, আমাদের প্রথম সেন্টেন্সটা কি ছিল সিম্পলে? বিং ফায়ার্ড, বিং ফায়ার্ড শি ক্রাইড, চাকরিচ্যুত হয়ে সে কান্না করলো, চাকরিচ্যুত হয়ে সে কান্না করলো। তাহলে এই সেন্টেন্সটা কম্পাউন্ডটা আমরা কেমনে করলাম? শি ওয়াজ ফায়ার্ড। আচ্ছা, এই সেন্টেন্সটা যদি আমি একটু আরেকবার অ্যানালাইসিস করি, সে কেঁদেছিল, কেন কেঁদেছিল, রিজন কি ছিল কেঁদে কাদার? জব থেকে বের করে দেওয়াটা ছিল তার রিজন, চাকরিচ্যুত হওয়াটা ছিল রিজন। তাহলে এখানে আমরা কি করলাম? শি ওয়াজ ফায়ার্ড, এটা আমার রিজনটা, এবং এই রিজনের কারণে আমি কি করলাম? কান্না করলাম। অ্যান্ড সো শি ক্রাইড, এবং সেই জন্য সে কান্না করলো। শি ওয়াজ ফায়ার্ড অ্যান্ড সো শি ক্রাইড। আমরা গত ক্লাসে একটা জিনিস সম্পর্কে পড়েছিলাম, মনে করা যায় নাকি একটু দেখো, সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্টের কথা আমরা পড়ছিলাম। কজ এন্ড ইফেক্ট, গত ক্লাসে আমরা কজ এন্ড ইফেক্টের কথা পড়ছিলাম। সেখানে আমরা এটা বলছিলাম যে, আমরা এটা বলছিলাম না যে আহ, আমরা যখন কি করব? কমপ্লেক্স করব। আমরা যখন কি করব?
কমপ্লেক্স করব আমাদেরকে কিছু কি ইউজ করতে হয়, সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করতে হয়, সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করতে হয়। এবং সাবঅর্ডিনেট কনজাংশনের কথা কিন্তু আমি কোন কোন সাবঅর্ডিনেট কনজাংশন কোন কোন ক্ষেত্রে ইউজ করা হয় সেটাও বলছিলাম। কজ এন্ড ইফেক্টের ক্ষেত্রে যেসব সাবঅর্ডিনেট কনজাংশন আমরা ইউজ করি, টাইম এবং প্লেসের ক্ষেত্রে কিন্তু আমরা সেই সকল সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করি না। যেমন কজ এন্ড ইফেক্টের জন্য আমরা যেই সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করি সেগুলোর মধ্যে একটা ছিল কিন্তু অ্যাজ, সিন্স, এগুলো ছিল কিন্তু আমাদের সাবঅর্ডিনেট কনজাংশন। ঠিক আছে, তার মানে কি কজ এন্ড ইফেক্ট বোঝানোর জন্য। এটাও কিন্তু একটা কজ এন্ড ইফেক্টের উদাহরণ। কজ কি ছিল, তাকে চাকরিচ্যুত করা হয়েছে, ইফেক্ট হচ্ছে চাকরিচ্যুত হওয়ার কারণে সে কান্না করছে। তো কমপ্লেক্স সেন্টেন্সে দেখো আমরা যে সাবঅর্ডিনেট কনজাংশন ইউজ করছি অ্যাজ, সিন্স, বিকজ, এটা কিন্তু আমাদের কজ এন্ড ইফেক্টেরই সাবঅর্ডিনেটিং কনজাংশন ছিল। আর কম্পাউন্ডের ক্ষেত্রে আমরা পড়ছিলাম যে 7টা না 6টা জানি আমাদের কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল। ঠিক আছে, কোঅর্ডিনেটিং কনজাংশন ছিল না আমাদের? কোঅর্ডিনেটিং কনজাংশন কি আমরা কিভাবে মনে রাখার ট্রাই করছিলাম, সেটা হচ্ছে ফ্যান বয়েজ দিয়ে, তাই না? ফ্যান বয়েজ, ফ্যান বয়েজ এর মধ্যে এগুলো কি ছিল, ফর ছিল, এফ ফর ফর, তারপর এ দিয়ে এন্ড, তারপর হচ্ছে এন দিয়েছিল নর, বি দিয়েছিল বাট, তারপর ও দিয়েছিল অর, ওয়াই দিয়েছিল ইয়ে, এবং এস দিয়েছিল সো। এগুলোকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন, এদেরকে আমরা বলি কোঅর্ডিনেটিং কনজাংশন। এবং ওদেরকে ইউজ করা হয় কখন, কম্পাউন্ড সেন্টেন্সের ক্ষেত্রে ওদেরকে ইউজ করা হয়। আচ্ছা, ঠিক আছে, তাহলে এখন দেখো কম্পাউন্ড আমরা এখানে এন্ড সো ইউজ করতেছে। এন্ড সো মানে হচ্ছে এবং তাই। শি ওয়াজ ফায়ার্ড, সে চাকরিচ্যুত হয়েছিল এবং সেজন্য সে কেঁদেছিল। এন্ড সো শি ক্রাইড, এন্ড সো শি ক্রাইড। তার মানে সিম্পল সেন্টেন্স। এখন আমি তো তোমাদেরকে একভাবে রুলস শিখাই যাচ্ছি, তোমাদেরকে এটা অন্যভাবেও মাথায় রাখতে হবে, ভাইস ভার্সা করে। কিভাবে? আমি তোমাদেরকে বললাম সিম্পলে যদি এই ফরম্যাট থাকে, কমপ্লেক্সে আমরা এই ফরম্যাটে করব, কমপ্লেক্সে এই ফরম্যাটে থাকলে কম্পাউন্ডে এই ফরম্যাটে করব। তোমাদের এইভাবেও মনে রাখতে হবে যে কম্পাউন্ডে যদি কজ এন্ড ইফেক্ট বুঝায়, কম্পাউন্ডে যদি এন্ড সো থাকে এবং এটা দিয়ে যদি কজ এন্ড ইফেক্ট বুঝায়, তাহলে আমাদের অবশ্যই সিম্পল করতে হবে বিকজ অফ দিয়ে, এবং ভার্বের সাথে আইএনজি থাকবে, কিংবা শুধুমাত্র ভার্বের সাথে আইএনজি যোগ করেও আমরা করতে পারবো। এবং এটাও মাথায় রাখতে হবে কম্পাউন্ডে এই ফরম্যাটে থাকলে কমপ্লেক্স আমাদেরকে এই ফরম্যাটে করতে হবে। লাইক কম্পাউন্ডে এন্ড ইউজ করা হইলে এবং এটা দিয়ে কজ এন্ড ইফেক্ট বুঝাইলে আমরা কমপ্লেক্সে ইউজ করব হচ্ছে অ্যাজ, সিন্স অথবা বিকজ। এটা আমাদেরকে এভাবে মাথায় রাখতে হবে। আমরা যদি আমাদের সেকেন্ড এক্সাম্পল একটা দেখি, আমাদের সেকেন্ড এক্সাম্পল কি ছিল, গেটিং জব শি রিজয়েসড। গেটিং জব শি রিজয়েসড অর্থাৎ জব পেয়ে সে আনন্দ করলো, বা বিকজ অফ গেটিং জব শি রিজয়েসড। এই ফরম্যাটে যদি সিম্পল সেন্টেন্স থাকে, আমরা কম্পাউন্ডে কি বলবো, শি গট জব। আমাদের কজটা কি, কজ হচ্ছে যে সে জব পেয়েছে, এবং ইফেক্টটা হচ্ছে সে আনন্দ করেছে। ঠিক আছে, শি রিজয়েসড, এন্ড সো শি রিজয়েসড, এবং সেই জন্য সে আনন্দ করেছে। বাংলাটা কি এই সেন্টেন্সের দ্বারায়, শি গট জব এন্ড সো শি রিজয়েসড, সে চাকরি পেয়েছে এবং সেজন্য সে আনন্দ করেছে। তাহলে এন্ড দিয়ে যদি, মানে কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড সো আছে বা শুধু এন্ড আছে, এবং এই এন্ড অথবা এন্ড সো থাকতে পারে, আবার এন্ডও থাকতে পারে। শুধু যে এন্ড সো থাকবে যে এমনও না, শুধু এন্ডও থাকতে পারে। মেইনলি এন্ড দিয়ে যদি কি বোঝায়, রিজন অথবা কজ ইফেক্ট বোঝায়। ঠিক আছে, আমি যদি এখানে একটু সুন্দর করে লিখতে চাই, আমি এটা এখানে আরেকবার লিখে দিই যে আমার এখানে কম্পাউন্ড সেন্টেন্সে কি থাকবে, কম্পাউন্ড কম্পাউন্ড সেন্টেন্সে থাকবে হচ্ছে তোমার এন্ড অথবা এন্ড সো। এই দুটা জিনিস যদি থাকে কোথায়, কম্পাউন্ড সেন্টেন্সে, তাহলে কম, এবং এই এন্ড অথবা এন্ড সো দিয়ে যদি কি বোঝায়, এন্ড অথবা এন্ড সো দিয়ে যদি তোমার রিজন বোঝায়,
রিজন অথবা কজ ইফেক্ট বুঝায়, তখন আমাকে অবশ্যই সিম্পল করতে হবে কিভাবে? কম্পাউন্ড সেন্টেন্সে এন্ড আছে অথবা এন্ডসও আছে, এবং এই এন্ড বা এন্ডসও দিয়ে রিজন অথবা কজ ইফেক্ট বোঝাচ্ছে, তখন আমাকে সিম্পল করতে হবে ভার্ব প্লাস আইএনজি করে, অথবা বিকজ অফ লিখবো, এবং বিকজ অফ এর পরে গিয়ে আমাদের কি হবে? বিকজ অফ এর পরে আমার ভার্ব প্লাস আইএনজি বসবে। ঠিক আছে। আর আমরা কমপ্লেক্স কিভাবে করব? কমপ্লেক্স করব অ্যাজ অথবা সিন্স অথবা বিকজ লিখে, যেটা যার ইচ্ছা। ওকে, তাহলে আসলে ব্যাপারটা বোঝা গেল। এখন আমি এখানে এক্সারসাইজ এর জন্য এখানে আমি 3টা এক্সাম্পল দিছি। তোমাদেরকে লিখতে হবে যে এই 3টা সেন্টেন্স কোন ফরম্যাটে আছে, অর্থাৎ কোন সেন্টেন্স সিম্পল আকারে আছে, কোন সেন্টেন্স কমপ্লেক্সে আছে, এবং কোন সেন্টেন্স কম্পাউন্ডে আছে, এটা আমাকে জানাইতে হবে। এবং এদের ট্রান্সফরমেশন করে দেখাতে হবে। সাপোজ যদি প্রথম সেন্টেন্সটা যদি সিম্পলে থাকে, তবে সিম্পল থেকে আমাকে কমপ্লেক্স করে দেখাতে হবে এবং কম্পাউন্ড করে দেখাতে হবে। ঠিক আছে, তাহলে এই এক্সারসাইজটা আমি তোমাদেরকে দিচ্ছি হোমওয়ার্ক হিসেবে। তোমরা আমাকে জানাবা যে কোন সেন্টেন্স কোন ফরম্যাটে আছে, এবং বাকি 2টা ফরম্যাটে ট্রান্সফর্ম করে আমাকে জমা দিতে হবে। তাহলে এই পেজের পড়াটা যদি আমি আরেকবার রিভিশন দিই, তাহলে সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সের ফর্মে যদি বিকজ অফ প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, কিংবা অন প্লাস ভার্ব প্লাস আইএনজি হয়, কিংবা শুধুমাত্র যদি ভার্ব প্লাস আইএনজি হয়, তাহলে আমরা সেন্টেন্স পড়ে যদি বুঝি যে এখানে কজ এন্ড ইফেক্ট বুঝাচ্ছে, যে একটা কিছু অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে, একটা কিছু অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে, যার ফলে আরেকটা জিনিস সংঘটিত হয়েছে। একটা জিনিস অলরেডি সংঘটিত হয়ে গিয়েছে এবং আরেকটা জিনিস এর ফলাফল স্বরূপ অলরেডি হয়ে গিয়েছে, এই ম্যাটারটা যদি বুঝায় সিম্পল সেন্টেন্সের মাধ্যমে, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স আমরা করব সাবঅর্ডিনেটিং কনজাংশন হিসেবে তাদেরকে ইউজ করব অ্যাজ, সিন্স, বিকজ। এবং অ্যাজ, তুমি যদি সাপোজ তুমি অ্যাজ ইউজ করতেছো, তাহলে অ্যাজ এর পরে আমি কোন জিনিসটা লিখবো? অ্যাজ এর পরে আমি কজ জিনিসটা লিখবো, যে আসলে কোন ঘটনা সংঘটিত হওয়ার কারণে আরেকটা ঘটনা সংঘটিত হয়েছে। দেখো, আগে চাকরি গিয়েছে, তারপর সে কান্না করেছে। কান্না করাটা হচ্ছে ইফেক্ট বা ফলাফল। আর কোন কারণে কান্না করেছে? চাকরিচ্যুত হওয়ার কারণে। তাহলে যে কারণটা, সেই কারণটাই কিন্তু অ্যাজ এর পরে হবে। অ্যাজ এর পরে কোন জিনিসটা হচ্ছে? যেটা কিনা কজ, কজের কারণ, কজ বা কারণ যেটা, সেটা হচ্ছে অ্যাজ এর পরে লিখবো। তারপর কমা দিয়ে আমাদের আরেকটা যে ক্লজ হবে, সেই ক্লজটা হবে ইফেক্টটা। শি ক্রাইড, এটা হচ্ছে আমাদের ইফেক্ট। দেখো, অ্যাজ শি গট জব, অ্যাজ এর পরে আমার কজটা লেখা হয়েছে, যে সে জব পেয়েছে সেজন্য সে আনন্দ করেছে। আনন্দ করাটা হচ্ছে তোমার ইফেক্ট, তো বা ফলাফল। তাহলে ইফেক্ট বা ফলাফল আমরা কমা দিয়ে সেকেন্ড ক্লজ হিসেবে লিখবো। কমপ্লেক্স সেন্টেন্সে আমাকে বলো তো কি থাকে? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে, তাই না? একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। তাহলে এখানে যে আমি কমপ্লেক্স সেন্টেন্স গুলো লিখেছি, এখানে যদি আমি একটু ইয়া করে দেখাই, দেখো, শি ওয়াজ ফায়ার্ড, অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড, যেহেতু সে চাকরিচ্যুত হয়েছিল। এটা হচ্ছে আমার ডিপেন্ডেন্ট ক্লজ। কেন ডিপেন্ডেন্ট ক্লজ সেটা আমি গত ক্লাসেই বলেছি। অ্যাজ শি ওয়াজ ফায়ার্ড, যেহেতু তাকে চাকরিচ্যুত করা হয়েছিল, তাহলে কি, সেহেতু কি হয়েছে সেটা আমার জানার একটা ইচ্ছা থেকে যায়। সেজন্য এই যে প্রথম ক্লজটা, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট। এরপরে যে ক্লজটা আছে, শি ক্রাইড, ঠিক আছে, শি ক্রাইড, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। শি ক্রাইড, সে কেঁদেছিল। তো এই শি ক্রাইড বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজটা হচ্ছে আমার ইফেক্ট বুঝাচ্ছে, এবং সেটা কিন্তু আমি কমা দিয়ে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আকারে লিখেছি। ইফেক্টটা এখানে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আছে, আর
কজটা আমার ডিপেন্ডেন্ট ক্লজ হিসেবে আছে। তো এইভাবে একটু বুঝে শুনে তারপর সেন্টেন্স গুলোকে আমার দেখতে হবে যে আসলে কার পর কাকে লেখা হচ্ছে, সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে কোন ক্লজের সাথে দিচ্ছি। শি ওয়াজ ফায়ার্ড অর্থাৎ যেটা ঘটনা বা যেটা কজ সেটার সাথে আমি সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে দিচ্ছি। ওকে, এখন যেটা সেটা হচ্ছে কম্পাউন্ড সেন্টেন্স। কম্পাউন্ড সেন্টেন্স তো সেই সেম কাহিনী, যে সবার প্রথমে আমি কার কথা লিখতেছি, সবার প্রথমে আমি কজটা লিখতেছি। এন্ড সো, সেই জন্য সে কেঁদেছিল। প্রথমে আমার কথা হচ্ছে যে তাকে ফায়ার করা হয়েছিল, এন্ড সো শি ক্রাইড, এবং সেই জন্য সে কেঁদেছিল। বাংলা করলেই তোমরা বুঝতে পারবা যে এন্ড সোটা আসলে কোন লোকেশনে বসবে, কোন ক্লজের আগে এন্ড সো বসবে। এবং কম্পাউন্ড সেন্টেন্সে কিন্তু আমাদের কি থাকে, সব ইন্ডিপেন্ডেন্ট ক্লসে থাকে, কোনোটা কিন্তু ডিপেন্ডেন্ট ক্লস থাকে না। ঠিক আছে, তো এখানে দেখো এন্ড সো এর আগে আছে শি ওয়াজ ফায়ার্ড এবং এন্ড সোর পরে আছে শি ক্রাইড। এই দুইটাই এখন ইন্ডিপেন্ডেন্ট ক্লস আকারে আছে, কারণ এদের কোনোটার আগে কিন্তু কোনো সাবঅর্ডিনেটিং কনজাংশন নাই। এন্ড সো হচ্ছে আমার কোঅর্ডিনেটিং কনজাংশন এবং ও কিন্তু কোনো ক্লজের সাথে অ্যাড করা থাকে না। ঠিক আছে, সেজন্য সে কেঁদেছিল, সেজন্য এবং সেজন্য সে কেঁদেছিল। শি ওয়াজ ফায়ার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ এবং শি ক্রাইড একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। এন্ড সো জাস্ট এই দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজকে একত্রিত করেছে, অ্যাড করেছে। এছাড়া কিন্তু এন্ড সো এর আর কোনো কাজ নাই। কিন্তু এখানে অ্যাজ কিন্তু এই ক্লজের অংশ, এই ক্লজের অংশ শি ওয়াজ ফায়ার্ড এই ক্লজটার অংশ কিন্তু অ্যাজ। ঠিক আছে না? সেজন্য তুমি যখন এখানে ডিপেন্ডেন্ট ক্লজ বলতেছো তখন এই সাবঅর্ডিনেটিং কনজাংশনটাকে নিয়েই তুমি একটা ক্লজ তৈরি করতেছো। আর শি ক্রাইড এটা আলাদা একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ঠিক আছে, আচ্ছা, ইজি করে বললে তোমাদের হচ্ছে যে এখানে ব্যাপারটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সের যে তোমার যে ফরম্যাট সেটা মাথায় রাখতে হবে, কমপ্লেক্স সেন্টেন্স কোন ফরম্যাটে তৈরি হবে সেটা মাথায় রাখতে হবে, এবং কম্পাউন্ড সেন্টেন্স কোন ফরম্যাটে তৈরি হবে সেটাও মাথায় রাখতে হবে। মেইন কথা হচ্ছে কজকে আমরা প্রথমে রাখবো, ইফেক্টকে আমরা শেষে রাখবো, এবং কমপ্লেক্স সেন্টেন্সের ক্ষেত্রে কজের আগে সাবঅর্ডিনেটিং কনজাংশনটা বসবে। এই যে কজ হচ্ছে কি, শি ওয়াজ ফায়ার্ড, তাকে চাকরিচ্যুত করে দেওয়া হয়েছে, এটাই হচ্ছে কি আমার কজ। তো এখানে আমি একটা 1 নাম্বার রুল পড়াইতে অনেক সময় ব্যয় করলাম, অনেক কথা বললাম, সো দ্যাট আসলে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হয় যে আসলে আমরা যে কোনো লোকেশনে সাবঅর্ডিনেটিং কনজাংশন বসে দিলাম হবে না, যে কোনো লোকেশনে আমরা কোঅর্ডিনেটিং কনজাংশন বসে দিলাম হবে না। বুঝতে হবে যে কোন জায়গায় আমি কোন জিনিসটাকে বসাচ্ছি। আশা করি এই রুল 1টা বোঝা গেছে। এখন আমরা রুল 2 পড়বো। রুল 2 দেখো, রুল 2তে আমরা যেটা পড়তেছি সেটা হচ্ছে যে সিম্পল সেন্টেন্সের ফরম্যাটটা কি সেটা আমি এখানে লিখেছি। সিম্পল সেন্টেন্সের ফরম্যাট, সিম্পল সেন্টেন্সের ফরম্যাট হচ্ছে টু প্লাস নন ফাইনাইট ভার্ব অথবা ইন অর্ডার টু, এই জিনিসটা যদি থাকে। অর্থাৎ এই পোর্শনটা দিয়ে আসলে কি বুঝাবে, জিনিসটা যদি আমি একটু বুঝাইতে চাই, যে দেখো আমি লিখি যে যদি সিম্পল সেন্টেন্সে কি থাকে, সিম্পল সেন্টেন্সে যদি টু থাকে, টু আর টু এর পরে থাকবে হচ্ছে কি, টু এর পরে থাকবে তোমার ভার্বটা। ঠিক আছে, টু প্লাস ভার্ব, আবার ইন অর্ডার টুও থাকতে পারে। এদেরকে দিয়ে আসলে কি বুঝাচ্ছে, সেন্টেন্সের মধ্যে যখন টু প্লাস ভার্বটা থাকবে কিংবা ইন অর্ডার টু থাকবে তখন এদেরকে দিয়ে আসলে বুঝাবে উদ্দেশ্য। কি বুঝাবে? উদ্দেশ্য বা পারপাস। উদ্দেশ্য বুঝাবে, উদ্দেশ্য মানে কি, পারপাস। ঠিক আছে, তো এই দুইটা জিনিসই আমার কোথায় থাকতে পারে, কোথায় থাকবে, সিম্পল সেন্টেন্সে। কোথায় থাকবে, সিম্পল সেন্টেন্সে। এখন সিম্পল সেন্টেন্সে যদি টু বা ইন অর্ডার টু থাকে
তখন আমরা কমপ্লেক্স করার সময় যে জিনিসটা করি সেটা হচ্ছে যে সো দ্যাট, ডাইরেক্ট কি লিখি, সো দ্যাট লিখি। সো দ্যাট মানে কি, সো দ্যাট মানে হচ্ছে যাতে, সো দ্যাট মানে হচ্ছে কি, যাতে। তো ব্যাপারটা যদি আমরা দেখি যে দেখো, তাহলে আমি কমপ্লেক্স সেন্টেন্সে কি ইউজ করব, সো দ্যাট। আর কম্পাউন্ড সেন্টেন্সে আমি কি ইউজ করব, এন্ড। তাহলে দেখা যাচ্ছে আগের রুলেও আমরা কিন্তু কম্পাউন্ড সেন্টেন্সে কি করছি, এন্ড ইউজ করছি। এখানে যে আমি আগেই বলছি যে এখানে যে শুধুমাত্র এন্ড সো লেখা থাকবে এমনও না, অনেক সময় শুধু এন্ড থাকতে পারে। তো তোমাকে সেন্টেন্স করে বুঝতে হবে যে এন্ড দিয়ে কি রিজন বোঝাচ্ছে, কজ এন্ড ইফেক্ট বোঝাচ্ছে, নাকি এই যে এখন আমি আরেকটা এন্ড পড়াবো এবং আমরা এক্সাম্পল দেখবো এখানে এন্ড আসলে কি অর্থে ইউজ হচ্ছে সেটা আমি বুঝাচ্ছি। এখানে এন্ডটা ইউজ হচ্ছে উদ্দেশ্য হিসেবে, তাই না? কিছুক্ষণ আগে আমি বললাম না, আগের এন্ডটা ছিল কি অর্থে, আগের এন্ডটা ছিল হচ্ছে তোমার রিজন, রিজন বুঝাচ্ছিল। আর এখনের এন্ডটা যদি উদ্দেশ্য বুঝাবে, ঠিক আছে, এখনের এন্ড কি বুঝাবে, এই রুলে এন্ড বুঝাবে উদ্দেশ্য। আচ্ছা, তাহলে আমি দেখি, আমি আমার এখানে আমি এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা আমি দেখি। হি ওয়াজ হিয়ার টু হেল্প মি, সে এখানে এসেছিল। হি ওয়াজ হিয়ার, সে এখানে ছিল, টু হেল্প মি, আমাকে হেল্প করার জন্য। তার মানে তার এখানে থাকার উদ্দেশ্যটা কি, আমাকে সাহায্য করা। হি ওয়াজ হিয়ার টু হেল্প মি, টু হেল্প মি, এই যে টু প্লাস ভার্ব, ঠিক আছে, টু হেল্প মি। তাহলে সে এখানে ছিল আমাকে হেল্প করার জন্য। তার এখানে থাকার উদ্দেশ্যটা কি ছিল, আমাকে সাহায্য করা। কমপ্লেক্স কি করলাম, হি ওয়াজ হিয়ার সো দ্যাট হি কুড হেল্প মি। এখানে আবার একটা জিনিস খেয়াল করবা, এখানে কিন্তু ওয়াজ লেখা, ওয়াজ মানে কি, পাস্ট টেন্স। তাহলে এখানে আমি যে কুড লিখলাম, কেন লিখলাম, কারণ এটা পাস্ট টেন্সে দেওয়া, ঠিক আছে। তো হি ওয়াজ হেয়ার টু হেল্প মি, সে এখানে ছিল আমাকে সাহায্য করার জন্য। সিম্পল। কমপ্লেক্স সেন্টেন্সে আমরা কি জানি, কমপ্লেক্স সেন্টেন্সে আমার একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে এবং এক বা একাধিক ডিপেন্ডেন্ট ক্লজ থাকবে। তাহলে এটাকে আমাকে, সিম্পল সেন্টেন্সটাকে আমাকে এমন ভাবে এলাবোরেট করতে হবে যাতে করে এখানে আমরা দুইটা ক্লজ আনতে পারি। হি ওয়াজ হিয়ার সো দ্যাট হি কুড হেল্প মি, সে এখানে ছিল যাতে করে সে আমাকে সাহায্য করতে পারে। তাহলে এখানে আমি টু এর এগেনস্টে কি লিখলাম, টু এর এগেনস্টে আমি এখানে সো দ্যাট লিখলাম। টু এর এগেনস্টে আমি এখানে কি লিখলাম, টু এর এগেনস্টে আমি এখানে সো দ্যাট লিখলাম। হি ওয়াজ হিয়ার টু হেল্প মি, হি ওয়াজ হিয়ার সো দ্যাট হি কুড হেল্প মি। দেখো এখানে কিন্তু দুইটা ক্লজ তৈরি হয়ে গেছে, একটা হচ্ছে হি ওয়াজ হিয়ার, আর একটা হচ্ছে সো দ্যাট হি কুড হেল্প মি, যাতে সে আমাকে সাহায্য করতে পারে। এখানে কিন্তু উদ্দেশ্য বোঝাচ্ছে, সো দ্যাট দিয়ে এখানে কি বোঝাচ্ছে, যাতে, যাতে সে আমাকে সাহায্য করতে পারে। কম্পাউন্ডে কি হলো, হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি হেল্পড মি, হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি হেল্পড মি, সে এখানে ছিল এবং সে আমাকে সাহায্য করেছে। তার মানে কি, সে এখানে ছিল, উদ্দেশ্য কি, আমাকে সাহায্য করা। হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি হেল্প মি, এখানে কিন্তু একটা, কোন একটা ঘটনা কিন্তু কজ হিসেবে এবং কোন একটা ঘটনা কিন্তু ইফেক্ট হিসেবে কাজ করে নাই, বা, ঠিক আছে। তাহলে এখানে হচ্ছে যে হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি হেল্পড মি, সে এখানে ছিল এবং সে আমাকে সাহায্য করেছে, সে এখানে আমাকে সাহায্য করতে ছিল। হি ওয়াজ হিয়ার টু হেল্প মি, হি ওয়াজ হিয়ার সো দ্যাট হি কুড হেল্প মি। বা হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি ওয়ান্টেড টু হেল্প মি, এবং সে আমাকে সাহায্য করতে চাচ্ছিল। হি ওয়াজ হিয়ার অ্যান্ড হি হেল্পড মি, অথবা হি ওয়ান্টেড টু হেল্প মি। এন্ড এর পরে হি হেল্পড মি অথবা হি ওয়ান্টেড টু হেল্প মি, যে কোনো একটা লিখলেই হবে। আমি আমার যদি সেকেন্ড যে এক্সাম্পল সেখানে যাই, তাহলে দেখবা কি লিখছে, আই ওয়ার্ক হার্ড টু গেট দিস পজিশন, আমি পরিশ্রম করেছি, আমি হার্ড ওয়ার্ক করেছি, আই ওয়ার্ক হার্ড টু গেট দিস পজিশন। আমার হার্ড ওয়ার্ক করার উদ্দেশ্য ছিল এই পজিশনটা পাওয়া। ধরো কোন একটা ভালো পজিশন, একটা অফিসার, একটা কোম্পানিতে, আই ওয়ার্ক হার্ড, হার্ড টু গেট দিস পজিশন, আমি হার্ড ওয়ার্ক করেছি এই পজিশনটা পাওয়ার জন্য।
এই যে টু, এই টুটা কি বোঝাচ্ছে? উদ্দেশ্য বোঝাচ্ছে। তো এই টু এর এগেনস্ট আমার কি বসবে? সো দ্যাট। আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই কুড গেট দিস পজিশন। দেখো আই ওয়ার্কড ভার্বের সাথে ইডি যুক্ত হয়েছে, তাহলে কি এটাও কিন্তু পাস্ট টেন্সে লেখা, এবং সেজন্যই কি এখানে কুড আসছে। আই ওয়ার্কড হার্ড সো দ্যাট আই কুড গেট দিস পজিশন, সো দ্যাট আই কুড গেট দিস পজিশন। আমার উদ্দেশ্য কি সেটা অবশ্যই সো দ্যাট এর পরে থাকবে। আমার উদ্দেশ্য কি সেটা আমার সো দ্যাট এর পরে থাকবে। আমার উদ্দেশ্য কোনটা সেটা আমার এই টু এর পরে থাকবে, যে গেট দিস পজিশন, এটাই আমার উদ্দেশ্য। তো টু এর পরে আমার উদ্দেশ্যটা লেখা, সো দ্যাট এর পরে আমার উদ্দেশ্যটা লেখা হয়েছে। এই যে এন্ড এর পরেও আমার উদ্দেশ্যটাই লেখা থাকবে, আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আই গট দিস পজিশন। আমি হার্ড ওয়ার্ক করেছি এবং উদ্দেশ্য ছিল এই পজিশনটা পাওয়া। আই ওয়ার্ক হার্ড অ্যান্ড আই গট দিস পজিশন। এন্ড এর পরে আমি আমার উদ্দেশ্যটা লিখে দিলাম। তো আমি তোমাদের জন্য এখানে আরেকটা এক্সাম্পল রেখেছি যেটা কিনা কমপ্লেক্স ফর্মে আছে। উই এইম ফর দ্য মুন সো দ্যাট উই ক্যান ল্যান্ড ইন দ্য স্টার্স। একটা খুবই প্রচুর মানে খুবই ফেমাস একটা কথা আছে যে চাঁদকে লক্ষ্য করো তাহলে তুমি তারাতে ল্যান্ড করবা। মানে হচ্ছে জিনিসটা হচ্ছে, ব্যাপারটা যদি একটু বোঝার চেষ্টা করো, যে সাপোজ এটা হচ্ছে চাঁদ, হ্যাঁ, এবং এখানে অনেক তারা আছে, ঠিক আছে না? তো বলে যে লক্ষ্য সবসময় সর্বোচ্চ রাখতে, লক্ষ্য সবসময় সর্বোচ্চ রাখবা। তুমি যদি লক্ষ্য সর্বোচ্চ রাখো, মানে চাঁদকে লক্ষ্য করে তোমার যাত্রা শুরু করো, তাহলে তুমি চাঁদে পৌঁছাতে না পারলেও তারাতে অবশ্যই পৌঁছাতে পারবা। বোঝা গেল? তুমি চাঁদে পৌঁছাতে না পারলেও তারা পর্যন্ত অবশ্যই যেতে পারবা। তাহলে আমি এখানে যে কথাটা লিখলাম, যে লাইনটা লিখলাম, উই এইম ফর দ্য মুন, আমরা চাঁদ, চাঁদের জন্য আমাদের লক্ষ্য ঠিক করি, উই এইম ফর দ্য মুন সো দ্যাট, যাতে উই ক্যান ল্যান্ড ইন দ্য স্টার্স, যাতে আমরা তারাতে হলেও ল্যান্ড করতে পারি, উই ক্যান ল্যান্ড ইন দ্য স্টার্স। তাহলে এটাও কিন্তু আমার উদ্দেশ্যমূলক কথা, যে আমি চাঁদের প্রতি লক্ষ্য করি, আমি চাঁদকে এইম করি যাতে আমরা তাড়াতাড়ি ল্যান্ড করি। তো তোমাদের কাজ হচ্ছে আমার এটা সিম্পল ফরম্যাট বলা এবং এই সেন্টেন্সের কম্পাউন্ড ফরম্যাটটা বলা। এটা খুবই ইজি, জাস্ট ফরম্যাটটা যদি তোমরা কি করো, ফলো করো, তাহলে হচ্ছে যে পারবা। ঠিক আছে? তো এখন আমরা পরের রুলসে যাই, সেটা হচ্ছে, পরের রুলস আমি কি লিখছি দেখো, সিম্পলে থাকবে ইনস্পাইট অফ বা ডেসপাইট। ইনস্পাইট অফ বা ডেসপাইট। ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে কি? ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে কি? আম, লিখি, সিম্পল সেন্টেন্সে আমাদের যদি কি থাকে, ইনস্পাইট অফ, ইনস্পাইট অফও থাকতে পারে কিংবা ডেসপাইট থাকতে পারে। ব্যাপারটা খেয়াল করবা, ইনস্পাইটের সাথে অফ বসে, কিন্তু ডেসপাইট, ইনস্পাইটের সাথে কি বসতেছে? অফ বসতেছে, কিন্তু ডেসপাইটের সাথে কিন্তু কোনো প্রিপোজিশন বসবে না। ডেসপাইটের সাথে কোনো প্রিপোজিশন বসবে না। এখন ইনস্পাইট অফ বা ডেসপাইট মানে কি? মানে হচ্ছে সত্ত্বেও। মানে কি? সত্ত্বেও। কখনো কখনো তোমরা এসব কথা শুনতে পাও, সে গরিব কিন্তু সে সৎ। এ ধরনের কথা শুনতে পাওয়া যায় না, যে সে গরিব কিন্তু সে সৎ, সে গরিব কিন্তু সে সৎ। আবার এই ধরনের কথা শুনতে শুনতে পাওয়া যায়, সে অলস কিন্তু সে স্বাস্থ্যবান। এগুলো কিন্তু কন্ট্রাডিক্টরি কথাবার্তা। যে আমাদের সমাজে একটা জিনিস খুবই প্রচলিত, যেটা কিনা আসলে ঠিক না, ব্যাপারটা এইভাবে ছড়ানো, কিন্তু এই জিনিসটা কিন্তু প্রচলিত। গরিবরা অসৎ হবে, ঠিক আছে, এই জিনিসটা কিন্তু খুবই প্রচলিত। গরিবদেরকে অসৎ বলে ডাউট করা হয়, সন্দেহ করা হয়। আবার কি জানি বলে, ধনীদেরকে খুবই বড় মাপে করে দেখা হয়, কিন্তু দেখা যায় যে অনেক সময় অসৎ কর্মকাণ্ডগুলো কিন্তু ধনীরাই করে থাকে। যেমন আমি যদি এখন এই সেন্টেন্সটা লিখি, যে হি ইজ রিচ বাট ইজ ইজ অনেস্ট। সে সে ধনী কিন্তু সে অসৎ।
এবং এটা কিন্তু খুবই স্বাভাবিক একটা বিষয় যে ধনীরা অসৎ হয়। ঠিক আছে, এখন আমার কথা হচ্ছে যে দেখো, রিচ রিচ মানুষদের অসৎ হওয়ার কি কথা আসলে বলো? তাদের তো সবকিছুই আছে তাদের লাইফে, তারা তাহলে অসৎ কেন হবে? তাহলে এটা কিন্তু বিরোধিতামূলক কথাবার্তা, যে ব্যাপারটা হওয়ার কথা না কিন্তু ব্যাপারটা আসলে হচ্ছে। যে সে ধনী কিন্তু সে অসৎ, তার তো অসৎ হওয়ার কথা না কিন্তু সে অসৎ। ঠিক আছে, তো এই ধরনের কন্ট্রাডিক্টরি বা বিরোধিতামূলক কথাবার্তা, আমি একটা ওয়ার্ড বারবার বলতেছি, সেটা হচ্ছে কন্ট্রাডিক্টরি। ঠিক আছে, কন্ট্রাডিক্টরি। কন্ট্রাডিক্টরি কন্ট্রাডিক্টরি মানে হচ্ছে বিরোধিতামূলক কথা। ঠিক আছে, বিরোধিতামূলক। তাহলে আমি যেটা বলতেছিলাম, রিচ বা ডিসঅনেস্ট, এটা একটা কিন্তু তোমার কন্ট্রাডিক্টরি কথা। তো এই যে এখানে যে বাটটা আমি লিখলাম, বাট ওয়ার্ডটা, বাট যে কনজাংশনটা, কোঅর্ডিনেটিং কনজাংশনটা, এটা কিন্তু তোমার কার ফরম্যাট আমাকে একটু বলো। বাট কিন্তু থাকে তোমার কিসে? কম্পাউন্ড সেন্টেন্সে। বাট থাকে কোন সেন্টেন্সে? কম্পাউন্ড সেন্টেন্সে। তাহলে আমি যেখানে যে একটা লাইন লিখলাম, হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট, এটা হচ্ছে আমার একটা কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে এই কম্পাউন্ড সেন্টেন্সকে আমি যখন কমপ্লেক্স করব, তখন আমি বলবো, এটা বাংলাটা আগে আমরা শুনি। বাংলাটা হচ্ছে সে ধনী কিন্তু অসৎ। সে ধনী কিন্তু অসৎ, এই কথাটাকে এইভাবে লেখা যায়, যদিও সে ধনী সে অসৎ। যদিও যদিও সে ধনী সে অসৎ। তাহলে এই যদিও তার ইংলিশ হচ্ছে দো বা অলদো। দো বা অলদো। হি ইজ রিচ, হি ইজ ডিসঅনেস্ট। যদিও সে, এটা মানে কি? যদিও যদিও সে রিচ, সে ডিসঅনেস্ট। দেখো, কন্ট্রাডিক্টরি কথাগুলোর সময় আমরা কম্পাউন্ড সেন্টেন্সে ইউজ করতেছি বাট, এবং কমপ্লেক্স সেন্টেন্সে ইউজ করতেছি দো বা অলদো। এটা আমার কোন ফরম্যাট? এটা আমার কমপ্লেক্স। ঠিক আছে, এবং এই সেম সেন্টেন্সটাকে যদি আমি সিম্পল করতে চাই, তখন আমি কি লিখবো? সিম্পলের সময় আমি লিখবো যে despite despite being। সিম্পল সেন্টেন্সের একটা অন্যতম রুলস হচ্ছে বা মানে ফরম্যাট হচ্ছে যে এখানে ভার্ব প্লাস আইএনজি ম্যাক্সিমাম সময় থাকে। ঠিক আছে, আমরা যদি বাইরে থেকে কোন একটা ওয়ার্ড আনি, মানে সিম্পল সেন্টেন্সে হচ্ছে যে ভার্ব প্লাস আইএনজিটা আসলে থাকে। ঠিক আছে, যেমন এখানে ডেসপাইট লিখলাম, ডেসপাইটের পরে আমার ভার্ব প্লাস আইএনজি হবে। ডেসপাইট না লিখে যদি আমি ইনস্পাইটও লিখতাম, তখনও কিন্তু ভার্ব প্লাস আইএনজি হতো। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা বিকজ অফ লিখছি এবং বিকজ অফ এর পরে ভার্ব প্লাস আইএনজি লিখছি। ওটাও কি একটা সিম্পল ফরম্যাট ছিল, কিন্তু সিম্পল সেন্টেন্সের ফরম্যাট ছিল ডেসপাইট বিইং। এটাই ফেললাম, আবার লিখি, ডেসপাইট বিইং রিচ হি ইজ ডিসঅনেস্ট। সে অসৎ। ডিসপাইট বিইং রিচ হি ইজ ডিসঅনেস্ট মানে হচ্ছে ধনী হওয়া সত্ত্বেও। এই যে ডেসপাইট বিইং এর বাংলা কি? সত্ত্বেও। সরি, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। ঠিক আছে, ডেসপাইট মানে হচ্ছে সত্ত্বেও। ধনী হওয়া সত্ত্বেও, বিইং মানে হওয়া, ধনী হওয়া সত্ত্বেও সে অসৎ। যদিও সে ধনী সে অসৎ। সে ধনী কিন্তু অসৎ। কম্পাউন্ড, কমপ্লেক্স, আর হচ্ছে কি সিম্পল। ঠিক আছে, তাহলে সিম্পলের ক্ষেত্রে আমরা ইউজ করতেছি ডেসপাইট বা ইনস্পাইট অফ, কমপ্লেক্সে ইউজ করতেছি দো বা অলদো, আর কম্পাউন্ডে ইউজ করতেছি বাট। তাহলে এক্সাম
কোশ্চেনে কিন্তু কমপ্লেক্স আকারেও আসতে পারে, সিম্পল আকারেও আসতে পারে, কম্পাউন্ড আকারেও আসতে পারে। তাহলে তোমাকে তিনটা ফর্মেটে মুখস্থ রাখতে হবে, এবং এটা মাথায় রাখতে হবে যে এটা কি অর্থে, কি অর্থ বোঝাচ্ছে। কন্ট্রাডিক্টরি অর্থ যদি বোঝায়, সে এমন কিন্তু সে অমন, সে এমন হওয়া সত্ত্বেও অমন, যদিও সে এমন তবুও সে অমন। লাইক হচ্ছে যে, আমি যদি এখানে এক্সাম্পল গুলো তোমাদেরকে দেখাই, যেমন এখানে আমি যে এক্সাম্পলটা দিছি দেখো, ইনস্পাইট অফ বা ডেসপাইট বিইং লেজি হি ইজ হেলদি। একজন মানুষ অসৎ, অসৎ বলতেছি সরি, লেজি মানে কি, অলস। একজন অলস মানুষের কিন্তু স্বাস্থ্যবান হওয়ার সম্ভাবনা খুবই কম। অলস মানুষ কি সারাদিন শুয়ে বসে থাকে, তাহলে সে কি স্বাস্থ্যবান হওয়ার কোনো চান্স আছে? খুবই কম চান্স কিন্তু। তাহলে আমি যদি তোমাদেরকে একটু লিখেই দেখাই ব্যাপারটা, এখানে ওখানে হয়তো বা বোঝা যাচ্ছে না। ইন স্পাইট অফ বিইং লেজি হি ইজ হেলদি। লেজি হওয়া সত্ত্বেও সে হেলদি। লেজি আর হেলদি দেখো, দুইটা কিন্তু একজন একজনের কন্ট্রাডিক্টরি। একজন অলস মানুষের হেলদি হওয়ার চান্স কিন্তু খুবই কম, কিন্তু স্টিল সে হেলদি, লেজি হওয়া সত্ত্বেও হেলদি। তো এই যে ইনস্পাইট অফ মানে হচ্ছে সত্ত্বেও, এবং ইনস্পাইট অফ আকারে কি থাকে, তোমার সিম্পল সেন্টেন্স থাকে, এবং অবশ্যই খেয়াল রাখবা ইনস্পাইট অফ এর পরে কিন্তু যে ভার্ব আসে সে ভার্বের সাথে কিন্তু আইএনজি যুক্ত হবে। ইনস্পাইট অফ এর ফরম্যাটটা আমি যদি এখানে লিখে দিই, ইনস্পাইট অফ বা ডেসপাইট এর ফরম্যাটটা কি, ইনস্পাইট অফ অথবা ডেসপাইট। ডেসপাইট এর পর কিন্তু কোনো প্রিপোজিশন বসে না, এটার পর আমার যেটা বসাইতে হবে সেটা হচ্ছে ভার্ব আইএনজি। ভার্বের আইএনজি ফর্ম আকারে লিখতে হবে। ইনস্পাইট অফ এর পরে অবশ্যই আমার ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। এখানে আমার ভার্ব ছিল বি, বি ভার্বের সাথে এখানে আমার কি যুক্ত হয়েছে, আইএনজি যুক্ত হয়েছে। এখন আমরা যদি দেখি, এটা তো আমার সিম্পল ছিল, কমপ্লেক্স কেমনে করলাম, দো অথবা অলদো দিয়ে। অলদো হি ইজ লেজি, যদিও সে লেজি সে হেলদি। আর আমি কম্পাউন্ড করব কি দিয়ে, বাট অথবা ইয়েট দিয়ে। কম্পাউন্ড করব কি দিয়ে, বাট অথবা ইয়েট দিয়ে। হি ইজ লেজি বাট হেলদি। এখানে দেখো, এই জিনিসটা একটু ভালো মতো খেয়াল করো যে আমরা কিন্তু এখানে হি ইজটা থার্ড ব্র্যাকেটের ভিতর লিখছি। কেন আমরা হি ইজটা থার্ড ব্র্যাকেটের ভিতর লিখছি? কম্পাউন্ড সেন্টেন্সের ফরম্যাটে কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে আমরা যে সাবজেক্টটা লিখবো, সেই সাবজেক্টটা যদি আগের ক্লজের সাবজেক্টটাই হয়, আবার বলি, বাট কি আমার এখানে কোঅর্ডিনেটিং কনজাংশন। তো কোঅর্ডিনেটিং কনজাংশনের আগের ক্লজে যে সাবজেক্টটা ইউজ করছি, সেম সাবজেক্টটাই যদি আমি পরের ক্লজে ইউজ করি, কম্পাউন্ড সেন্টেন্সে কোঅর্ডিনেটিং কনজাংশনের পরে সেই সাবজেক্টটা না লিখলেও চলে। সেই সাবজেক্টটা না লিখলে চলে, অর্থাৎ হি ইজ যদি আমি এখানে নাও লিখতাম তাও হইতো, হি ইজ লেজি বাট হেলদি, এটাও লেখা যেত। যেমন আমি এখানে কিছুক্ষণ আগে লিখছিলাম, কি লিখছিলাম দেখো, এই যে হি ইজ রিচ বাট হি ইজ অন ডিসঅনেস্ট। এই লাইনটাকে আমি এইভাবেও লিখতে পারতাম যে হি ইজ রিচ বাট ডিসঅনেস্ট। কেন লিখতে পারতাম? কারণ এখানে আমার বাটের আগে যেই সাবজেক্ট সেটা হচ্ছে হি, বাটের পরও কিন্তু আমাকে সেম সাবজেক্টে লিখতে হইতো হি ইজ, তাই না? তো সেটা উজ্জ্বল রাখা যাবে, ঠিক আছে। ও আরেকটা জিনিস যেটা খেয়াল করতে হবে, অবশ্যই বাটের আগে এখানে কমা হবে। কোঅর্ডিনেটিং কনজাংশনের আগে কিন্তু কমা হয়, কিন্তু সাবঅর্ডিনেটিং কনজাংশনের আগে কিন্তু কোনো কমা হয় না, সেটা আমরা গত ক্লাসে বলেছিলাম। আচ্ছা, তাহলে এখন আমি তোমাদেরকে একটা এক্সারসাইজের জন্য এখানে একটা এক্সাম্পল দিছি, এটা তোমরা আমাকে বলবা যে এই সেন্টেন্সটা কোন ফরম্যাটে আছে, এবং বাকি যে দুইটা ফরম্যাট বাকি থাকবে সেই দুইটা ফরম্যাটে এটাকে ট্রান্সফর্ম করতে হবে। আমি সেন্টেন্সটা পড়ে দিচ্ছি। দেয়ার ইজ ওয়াটার এভরিওয়্যার, পানি সব জায়গায় আছে। মানে এখানে সব জায়গায় পানি, বাট নো ওয়াটার টু ড্রিঙ্ক, কিন্তু পান করার মতো পানি নেই। এমন হয় না যে বন্যার সময় চারিদিকে পানি আর পানি থাকে কিন্তু পান করার যোগ্য পানি কি থাকে না? এখানে আমি কি বললাম দেখো,
কন্ট্রাডিক্টরি বা বিরোধিতামূলক কথা কিন্তু বলা, সব পানি আছে, মানে পুরা সব জায়গায় যেদিকেই তাকাচ্ছি সেদিকেই পানি, কিন্তু পান করার মতো পানি নেই। শুনলে মনে হয় এত পানি আছে তবুও পান করা যাচ্ছে না, এটা কিন্তু বিরোধিতামূলক কথা যে অনেক পানি আছে কিন্তু পান করার মতো পানি নেই। দেয়ার ইজ ওয়াটার এভরিহোয়ার বাট নো ওয়াটার টু ড্রিঙ্ক। তাহলে এটা তো মানে কোন সেন্টেন্সে আছে সেটা আমাকে বলতে হবে, মানে মানে কোন ফরম্যাটে আছে, সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড, এবং বাকি যে দুটা ফরম্যাট বাকি থাকবে সেই দুটা ফরম্যাটে আমাকে এটা কি করতে হবে, কনভার্ট করে বা ট্রান্সফর্ম করে আমাকে কমেন্টে জানাতে হবে অথবা আমাকে সাবমিট করতে হবে। এখন আমি যদি রুল নাম্বার 4 দেখি, রুল নাম্বার 4-এ দেখো কি বলা আছে। রুল নাম্বার 4-এ আমরা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে, এটা হচ্ছে আমার সিম্পল, এটা হচ্ছে আমার কমপ্লেক্স, এটা হচ্ছে আমার কম্পাউন্ড। সিম্পল সেন্টেন্সে যদি এই ফরম্যাট থাকে, এনাফ অথবা টু ডট 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 টু, টু ডট ডট টু, এটা একটা কিন্তু তোমার, এই যে টু ডট ডট টু, এটা কিন্তু একটা নেগেটিভ ফরম্যাট, এটা মাথায় রাখতে হবে। এটা কি ফরম্যাট? এটা কিন্তু একটা নেগেটিভ ফরম্যাট। কোন সেন্টেন্সে যদি টু ডট ডট টু বোঝায় এটা কিন্তু নেগেটিভ কথাবার্তা বোঝাচ্ছে, নেগেটিভে কথাবার্তা বোঝাচ্ছে, ঠিক আছে? আমি যদি আহ এখানে লিখি, সেটা হচ্ছে, দেখো আমি এখানে কি লিখছি, হি ইজ টু উইক টু ওয়াক, হি ইজ টু উইক টু ওয়াক, এটা মানে কি? আমি যদি এখানে আবার লিখি, হি ইজ উইক টু ওয়াক, সে খুবই দুর্বল, সে খুবই দুর্বল, টু ওয়াক, যে সে হাঁটতেই পারবে না। এখানে কোথাও কিন্তু নেগেটিভ কোনো ওয়ার্ড আমি দেখতেছি না, লাইক ক্যান নট, ডু নট, এরকম টাইপের কিন্তু কোনো নেগেটিভ ফরম্যাটে কিন্তু আমি কোনো ভার্ব দেখতেছি না বা কোনো আমি ওয়ার্ড দেখতেছি না যেটা কিনা নেগেটিভ বোঝাচ্ছে। তার মানে কি, এই যে টু ডট 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 টু, এই ফরম্যাটটাই হচ্ছে আসলে নেগেটিভ বোঝাচ্ছে। কিভাবে এই ফরম্যাটটা আসলে নেগেটিভ বোঝাচ্ছে? হি ইজ টু উইক টু ওয়াক, এটা মানে হচ্ছে সে এতটাই দুর্বল যে সে চলতে পারবে না, সে এতটাই দুর্বল যে সে চলতে পারবে না। তো এই যে ফরম্যাটটা টু ডট ডট টু, এটা হচ্ছে আমার সিম্পল সেন্টেন্সের ফরম্যাট। এটা আমার কোন সেন্টেন্সের ফরম্যাট? এটা আমার সিম্পল সেন্টেন্সের ফরম্যাট। তো টু ডট ডট টু থাকলে আমাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে কোন ফরম্যাটে? কমপ্লেক্স সেন্টেন্স আমাকে করতে হবে সো ডট ডট দ্যাট দিয়ে। এটা হচ্ছে আমার কমপ্লেক্স, এটা আমার কোন ফর্মে? কমপ্লেক্স। কিছুক্ষণ আগেও কিন্তু আমরা একটা সো দ্যাট দেখে আসছিলাম, সেই সো দ্যাটের মাঝখানে কিন্তু এই ডট গুলা ছিল না, মানে সো আর দ্যাটের মাঝখানে কিন্তু অন্য কোনো কিছু আসতো না আগেরটাতে। এটা যদি আমি একটু দেখাই, যে এই যে এটাতে, এই যে এই সো দ্যাট, এই যে সো আর দ্যাটের মাঝখানে কিন্তু আর কিছু আসে নাই। সো দ্যাট একটা ওয়ার্ড, পুরাটাই একটা ওয়ার্ড, সো দ্যাট মানে কি? যাতে। যখন উদ্দেশ্যমূলক ব্যাপার স্যাপার থাকবে তখন আমরা এই সো দ্যাটটা ইউজ করি। সিম্পল সেন্টেন্সে তখন ইন অর্ডার টু অথবা টু থাকে। সিম্পল সেন্টেন্সে তখন কি থাকে? ইন অর্ডার টু বা টু প্লাস ভার্ব থাকে, ঠিক আছে? তখন আমরা এখানে কি লিখি? সো দ্যাট লিখি। কিন্তু এখানে হচ্ছে আমার যে ফরম্যাটটা সেটা হচ্ছে সো ডট ডট দ্যাট, সো ডট ডট দ্যাট। এটা মানে হচ্ছে, এখানে আমরা কি লিখছি দেখো, হি ইজ সো উইক, সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারবে না, দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, সে এতটাই, সো মানে এতটাই দুর্বল, যে, যে দিয়ে এখানে দ্যাট, হি ক্যান নট ওয়ার্ক, সে হাঁটতে পারবে না, সে এতটাই দুর্বল যে সে পারবে না হাঁটতে। হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক, এটা কার এগেনস্টে লিখছি? টু ডট 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 টু দিয়ে, ঠিক আছে? আবার ইনাফও থাকতে পারে, ইনাফ দিয়ে আমি একটা এখন দেখাবো, ঠিক আছে? কম্পাউন্ডে আমরা কি ইউজ করব? কম্পাউন্ডে আমরা ইউজ করব ভেরি ডট ডট এন্ড সো, এন্ড সো অথবা এন্ড, ঠিক আছে? এন্ড সো অথবা এন্ড। যেমন
হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়ার্ক। সে অনেক দুর্বল এবং সেই জন্য সে হাঁটতে পারবে না। হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়ার্ক, বা অ্যান্ড হি ক্যান নট ওয়ার্ক। সে এতটাই দুর্বল যে সে হাঁটতে পারবে না, বা সে অনেক দুর্বল এবং সে হাঁটতে পারবে না। হি ইজ ভেরি উইক অ্যান্ড সো হি ক্যান নট ওয়ার্ক। তাহলে আমি কম্পাউন্ডটি কেমনে করবো? ভেরি ডট ডট অ্যান্ড সো। আমরা কিন্তু সিম্পল সেন্টেন্স আর কম্পাউন্ড সেন্টেন্স কিন্তু ইজিলি চিনে যেতে পারবো। কম্পাউন্ডের কোঅর্ডিনেটিং কনজাংশন মনে রাখার সিস্টেম তো আমরা জানি, ফ্যান ভয়েস। তাহলে ফ্যান ভয়েসের যে ওয়ার্ড গুলা, সেগুলো যদি আমার সেন্টেন্স উপস্থিত থাকে, এবং একটা সেন্টেন্স যদি দুইটা দুইটা মানে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে তৈরি হয়, একের অধিক ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে তৈরি হয়, তাহলে সেটাই হচ্ছে কি আমার কম্পাউন্ড সেন্টেন্স। আর সিম্পল সেন্টেন্সও তৈরি হয় ইন্ডিপেন্ডেন্ট ক্লজ দিয়ে, কিন্তু সিম্পল সেন্টেন্সে শুধুমাত্র একটাই ইন্ডিপেন্ডেন্ট ক্লজ থাকে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু একটাই মাত্র ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝা গেল? কেমনে বুঝলাম? সাবজেক্ট একটা, ভার্ব একটা। বুঝা গেল? আবার এখানে দেখো, হি ইজ সো উইক দ্যাট হি ক্যান নট ওয়াক। দ্যাট হি ক্যান নট ওয়ার্ক, এই যে দ্যাট দিয়ে যে হি ক্যান নট ওয়ার্কটা, এই যে একটা আরেকটা ক্লজ পাওয়া গেল, এটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। আর হি ইজ সো উইক, এটা হচ্ছে কি আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। বুঝা গেল? ওকে, তাহলে আমরা হয়তো বা বুঝতে পেরেছি যে টু ডট ডট টু থাকলে আমরা কিভাবে করবো, এন্ড সো অথবা এন্ড। ঠিক আছে, এগুলো আমি এখন যেভাবে বলতেছি সেভাবে হচ্ছে যে নোট খাতায় নোট করে ফেলবা। এক্সারসাইজ, এখানে আমি আরেকটা কোশ্চেন দিছি যেটা তোমরা আমাকে সলভ করে দিবা। দিস ড্রেস ইজ টু এক্সপেন্সিভ টু বাই। এই ড্রেসটা এতটাই দামি যে কিনা যাবে না বা কিনতে পারবো না। এটা কোন ফরম্যাটে আছে, এবং আর যে দুইটা ফরম্যাট বাকি থাকে সেই দুইটা ফরম্যাটে ট্রান্সফর্ম করে আমাকে কমেন্টে সাবমিট করতে হবে। এখন আমি তোমাদেরকে এনাফ দিয়ে একটা ফরম্যাট দেখাবো। এনাফ দিয়ে যদি থাকে, this dress is expensive enough to, প্রথমে একটা জিনিস খেয়াল করি, টু ডট 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 টু যেটা হয়, সেখানে আমার এখানে এই যে উইক, এই এখানে দেখায়, আহ এই যে দেখো, সেম এখানে একটা লিখি আর একটা প্রাইসি। প্রাইসি মানে কি? প্রাইসি মানে হচ্ছে দামি। তাহলে এটা কি আমার অ্যাডজেক্টিভ না? অ্যাডজেক্টিভ মানে কি? নাউনের গুণ, দোষ গুণ বুঝাবে, অবস্থা বুঝাবে, এটাই হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ। তাহলে প্রাইসি মানে হচ্ছে দামি। এটা কি ড্রেসের দোষ গুণ বুঝাচ্ছে না? ড্রেসের একটা গুণ বা ড্রেসের একটা কোয়ালিটি বুঝাচ্ছে যে এই ড্রেসটা খুবই দামি। তাহলে এটা অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভের আগে বসে টি ডবল ও টু। অ্যাডজেক্টিভের আগে বসতেছে কে? এই টু। কিন্তু এখানে দেখো, এই যে এক্সপেন্সিভ, এক্সপেন্সিভ মানেও কি? দামি। এক্সপেন্সিভ মানেও কি? দামি। তার মানে কি এটাও কিন্তু আমার অ্যাডজেক্টিভ। কিন্তু এই অ্যাডজেক্টিভটা বসতেছে কার আগে? ইনাফের আগে। এখানে কিন্তু টু এর পরে বসতেছে প্রাইসি বা অ্যাডজেক্টিভটা, কিন্তু এখানে যে এনাফটা, এনাফ কিন্তু বসতেছে কার পরে? অ্যাডজেক্টিভের পরে। তার মানে দুটা সেন্টেন্স দেখে বোঝা যাচ্ছে যে টি ডবল ও টু এটা বসতেছে অ্যাডজেক্টিভের আগে, আর এনাফ ওয়ার্ডটা বসতেছে অ্যাডজেক্টিভের পরে। ওকে, তারপর আমি এখন যেটা দেখাইতে চাচ্ছি সেটা হচ্ছে যে, যদি এই ফরম্যাটে থাকে যে দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ এনাফ টু বি ইন দিস শপ, এই ড্রেসটা এতটাই দামি যে এই শপে থাকার মতো। আমাদের অনেক শপ আছে যেগুলো হচ্ছে যে খুবই ব্র্যান্ডের শপ হয়ে থাকে, খুবই দামি দামি জামা থাকে সেখানে। সেখানে হচ্ছে যে বাজেটের মধ্যে জামা পাওয়া কিন্তু খুবই টাফ। তো এখানে এই সেন্টেন্সের দাম সেন্টেন্স দিয়ে এটা বোঝানো হচ্ছে যে এই ড্রেসটা এতটাই দামি যে আসলে এটা যোগ্যতা আছে এই শপে থাকার।
ঠিক আছে। টু ডট 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 টু দিয়ে যেমন নেগেটিভ বুঝায়, এনাফ দিয়ে কিন্তু কোনো নেগেটিভ জিনিস বোঝানো হয় না। ঠিক আছে। এনাফ দিয়ে এটা বোঝায় যে হ্যাঁ কোনো একটা প্রোডাক্টের যোগ্যতা আছে। ঠিক আছে, কোন একটা প্রোডাক্টের যোগ্যতা আছে বা কোন একটা জিনিসের যোগ্যতা আছে, এই জিনিসটা বোঝায় হচ্ছে কি এনাফ দিয়ে, যে যথেষ্ট যোগ্যতা আছে। আর টু ডট 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 টু দিয়ে আসলে নেগেটিভ বুঝায়, যে হয়তো বা পারবে না বা করতে কিছু হবে না এরকম জিনিস। ঠিক আছে। তাহলে আমি যদি উম শুধুমাত্র আগের সেন্টেন্সটা নিয়ে কাজ করি, তাহলে আমি এখন তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে যে দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ এনাফ টু বি ইন দিস শপ। এই সেন্টেন্সটাকে তুমি আসলে কিভাবে কনভার্ট করবা। তো এনাফ বা টু ডট 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 টু থাকলে আমরা জানি কি সেটা সিম্পল ফরম্যাটে আছে, তার মানে কি এই সেন্টেন্সটা এখন সিম্পল ফরম্যাটে আছে, দিস ড্রেস ইজ এক্সপেন্সিভ এনাফ টু বি ইন দিস শপ। তাহলে আমরা কি জানি, কমপ্লেক্স করার সময় আমাদের লাগবে সো ডট 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 দ্যাট। তাহলে এটাকে কি আসলে সো ডট 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 দ্যাট ফরম্যাটে নেওয়া যাবে? হ্যাঁ, অবশ্যই যাওয়া যাবে। কেমনে লিখবো? দিস ড্রেস ইজ সো এক্সপেন্সিভ দ্যাট ইট ক্যান বি ইন দিস শপ। এখন তোমাদেরকে বুঝাই যে কেন আমি এইটা করে দেখাচ্ছি। দেখো, টু প্রাইসি, টু সো ডট ডট দ্যাট, এই টু এর জায়গায় হবে সো এবং এই টু এর জায়গায় হবে দ্যাট। বোঝা যাচ্ছে? দিস ড্রেস ইজ সো প্রাইসি দ্যাট আই ক্যান নট বাই দিস ড্রেস। দিস ড্রেস ইজ সো এক্সপেন্সিভ, আমি যদি ওকে কনভার্ট করি তাহলে আমি কেমনে কেমনে কনভার্ট করব? দিস ড্রেস ইজ সো প্রাইসি দ্যাট আই ক্যান্ট বাই দিস। আমি এখন যেটা করলাম সেটা হচ্ছে যে আমি এই সেন্টেন্সটাকে কি করছি, কমপ্লেক্স করছি। এটা আমার সিম্পল আছে না? তো এই যে টি ডবল ওর জায়গায় বসাইছি আমি সো, এবং এটার জায়গায় বসাইছি আমি দ্যাট। বুঝা গেল? আগের সেন্টেন্সটাতে আসি, এটাতে এক্সপেন্সিভ এনাফ। দেখো, অ্যাডজেক্টিভ এখানে প্রাইসি এবং এখানে এক্সপেন্সিভ হচ্ছে তোমার অ্যাডজেক্টিভ, তাই না? তার মানে সো, সো সবসময় কোথায় বসবে? অ্যাডজেক্টিভের আগে বসবে। দেখো, এক্সপেন্সিভ আমার অ্যাডজেক্টিভ, এবং এক্সপেন্সিভের আগে আমার কি মানে সো বসছে, মানে কি অ্যাডজেক্টিভের আগে সো বসছে, এবং অ্যাডজেক্টিভের পরে বসছে দ্যাট। দেখো, অ্যাডজেক্টিভের পরে বসছে দ্যাট। ঠিক আছে, আমরা বুঝতে পারলাম যে কিভাবে আমাদেরকে সলভ করতে হবে। অ্যাডজেক্টিভের আগে বসবে সো এবং অ্যাডজেক্টিভের পরে বসবে দ্যাট। তার মানে এই যে আমি লিখতেছি যে সো ডট 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 দ্যাট, এই ডট ডট জায়গায় আসলে কি বসবে? অ্যাডজেক্টিভ। বুঝা গেল? আশা করি বুঝা গেল। এবং কিভাবে এনাফ থাকলে সেই জিনিসটাকে আমি কমপ্লেক্স করব সেটাও আমি জানতে পারবো। তাহলে কম্পাউন্ড কিভাবে করব? অবশ্যই ভেরি ডট ডট এন্ড আনতে হবে। এখানে ভেরি ডট ডট এন্ড এর ক্ষেত্রে সেম, ভেরি আর এন্ড এর মাঝখানে আমার কি বসবে? অ্যাডজেক্টিভটা বসবে। অ্যাডজেক্টিভের আগে বসবে ভেরি এবং অ্যাডজেক্টিভের পরে বসবে এন্ড বা এন্ড সো, যেটাই লিখো। বুঝা গেল? তাহলে আমি যদি এখানে দেখি, দেখো এই যে উইক, উইক হচ্ছে আমার অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের আগে বসছে ভেরি এবং অ্যাডজেক্টিভের পরে বসছে এন্ড। অ্যাডজেক্টিভকে এখানে ইন্টেন্সিফাই করা হয়েছে আর কি। ঠিক আছে, তো আমাকে এক্সারসাইজের এটা করে দিতে হবে। এরপরে যাই আমি আমার পরের রুলস। এখানে দেখো, সিম্পল, সিম্পল সেন্টেন্সে যদি উইদাউট থাকে, এটা আমি আই গেস আমি হচ্ছে পিছন থেকে করাই, কম্পাউন্ড থেকে আমি কমপ্লেক্স আর সিম্পলে যাব, তাহলে বেশি ইজি হবে। কম্পাউন্ড সেন্টেন্সে আছে অর,
কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে? অর। এক্সাম্পল কি দেওয়া? ডু অর ডাই। করো না হয় মরো। করো না হয় মরো। ব্যাপারটার ক্ষেত্রে কিন্তু একটা নেগেটিভিটি দেখা যাচ্ছে, ঠিক আছে? কি দেখা যাচ্ছে? নেগেটিভিটি দেখা যাচ্ছে। কম্পাউন্ডে কি দিচ্ছি আমি? অর দিচ্ছি। করো অথবা মরো, ডু অর ডাই। ব্যাপারটাতে আমি নেগেটিভিটি কেমনে দেখতে পাচ্ছি? কাজ না করলে আমাকে মরে যেতে হবে। কাজ না করলে আমাকে মরে যেতে হবে। ব্যাপারটা হচ্ছে যে হয় করো নয় মরো। মানে ব্যাপারটা কি? নেগেটিভ। ডু অর ডাই, অরের আগের কথা হচ্ছে যে কিছু একটা করো, আর অরের পরের কথা হচ্ছে না করলে একটা নেগেটিভ কনসিকুয়েন্স তোমাকে ভোগ করতে হবে। নেগেটিভ কনসিকুয়েন্স তোমাকে ভোগ করতে হবে। আমি যদি আমার সেকেন্ড এক্সাম্পলটা দেখি, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। কিছু একটা করো মানে কি? এখানে কি করতে বলতেছে? হার্ড ওয়ার্ক করতে বলতেছে, অথবা তুমি ফেল করবা। দেখো, অরের পরের অংশটা কি? নেগেটিভ। মানে নেগেটিভ পরিণতির কথা বলতেছে, নেগেটিভ ফলাফলের কথা বলতেছে। অরের পরের অংশে কিসের কথা বলা হচ্ছে? নেগেটিভ ফলাফলের কথা বলা হচ্ছে। এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে অরের পরে এখানে নেগেটিভ ফলাফলের কথা বলা হচ্ছে। তাহলে আমি কমপ্লেক্স কিভাবে করব? তাহলে আমি সিম্পল কিভাবে করব? এখানে দেখো, আমি ইফ এর মাথার উপর একটা স্টার চিহ্ন দিছি। মানে হচ্ছে যে এইখানে আমি যে ইফ ইউজ করব, এই ইফ এর পরে আমাকে অবশ্যই নেগেটিভ কথাই বলতে হবে, ঠিক আছে? তো দেখো, ডু অর ডাই, করো অথবা মরো, এটাকে কমপ্লেক্স কেমনে করতেছি? ইফ ইউ ডোন্ট ডু, যদি তুমি না করো, এই যে দেখছো, না করো, যদি তুমি না করো। ইফ এর পরে আমি নেগেটিভ কথা বললাম, না করার কথা বললাম, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট ডু, ইউ উইল ডাই, তুমি মারা যাবা। ডু অর ডাই, ইফ ইউ ডোন্ট ডু, ইউ উইল ডাই, যদি তুমি না করো তুমি মারা যাবা। সেকেন্ড সেন্টেন্সটা দেখি, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। পরিশ্রম করো, হার্ড ওয়ার্ক করো, তা না হলে তুমি ফেল করবা। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ডোন্টের পরে আমার আসতেছে ভার্ব। ডোন্টের পরে আমার আসতেছে ভার্ব। এখানে ভার্ব ছিল ডু, সেজন্য ডোন্টের পরে আসছে ডু। এখানে ডোন্টের পরে আসছে ওয়ার্ক, কারণ এখানে আমার ভার্ব ছিল কি? ওয়ার্ক। বুঝা গেল? তাহলে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, ইফ এর পরে আমাকে বল। সরি, একটু হচ্ছে যা সমস্যা হয়েছে। আশা করি এখন দেখা যাচ্ছে। অনলাইনে সমস্যা হয়েছিল। আচ্ছা, ব্যাপারটা আমি এখন আবার বলি যে ইফ এর পরে আমাকে কোনো কিছু না করার কথা বলতে হবে, ঠিক আছে? ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, এখানে ভার্ব ছিল ওয়ার্ক, সেজন্য ডোন্টের পরে আসছে ওয়ার্ক। ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, তুমি যদি হার্ড ওয়ার্ক না করো, ইউ উইল ফেল, তুমি ফেল করবা। অর এর পরে নেগেটিভ কনসিকুয়েন্সের কথা বলা হয়েছে, নেগেটিভ ফলাফলের কথা বলা হয়েছে। তো তখন আমি কমপ্লেক্স করার সময় ইফ অথবা আনলেস ইউজ করব। এখন কথা হচ্ছে যে ইফ এর উপর আমি স্টার চিহ্ন দিয়ে বোঝাচ্ছি যে ইফ এর পরে তোমাকে নেগেটিভ কথা বলতে হবে, যে না করার কথা বলতে হবে। যদি না করো, কি না করো, যে ভার্বের কথা কম্পাউন্ড সেন্টেন্সে বলা আছে বা সিম্পল সেন্টেন্সে বলা আছে, সেই ভার্বের কথা বলতে হবে নেগেটিভে, মানে না করার কথা যদি বলতে হয়। তো তুমি চাইলে ব্যাপারটাকে এইভাবেও লিখতে পারো। আমি যদি এখন ব্যাপারটা একটু দেখাই, যে কি বললাম, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল। এটা আমার কিসে আছে? যেহেতু অর, অর দেখলে আমি বারবার নেট প্রবলেম হচ্ছে। আচ্ছা, ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, ঠিক আছে? অর দেখে বুঝে গেলাম যেটা তো আমার কম্পাউন্ডে আছে। এরপর আমাকে বুঝতে হবে অর এর পরে আমার কিসের কথা বলা আছে? নেগেটিভ কনসিকুয়েন্স, ফেল করার কথা বলা আছে, তাই না? নেগেটিভ কনসিকুয়েন্সের কথা বলা আছে। তাহলে আমি জানি যে অর থাকলে এখানে আমাকে ইউজ করতে হবে ইফ অথবা আনলেস।
তো ইফ দিয়ে তো আমি কিছুক্ষণ আগেই দেখালাম, আনলেস দিয়ে কিভাবে করবা? আনলেস নিজে একটা নেগেটিভ, ঠিক আছে? আনলেস মানে হচ্ছে যদি না, আনলেস মানে হচ্ছে কি যদি না। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। মানে হচ্ছে যদি না তুমি হার্ড ওয়ার্ক করো তুমি ফেল করবা। আনলেস মানে কি যদি না, আনলেস নিজেই একটা কি ওয়ার্ড, নেগেটিভ ওয়ার্ড, ওয়ার্ড সরি, আনলেস নিচে একটা নেগেটিভ ওয়ার্ড। তাহলে আনলেস লিখলে তোমার আর কোনো নেগেটিভ কথা বলতে হবে না, কিন্তু তুমি যদি ইফ দাও তখন তোমাকে বলতে হবে ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, ইফ ইউ ডোন্ট ওয়ার্ক হার্ড, অথবা আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল ফেল। এখন যেভাবে তোমার সুবিধা মনে হয় তুমি অবশ্যই সেভাবেই করবা। কমপ্লেক্স বুঝা গেল। সিম্পল কিভাবে করব? সিম্পল আসতে হবে উইদাউট, উইদাউট প্রথমেটা কি, করো না হয় মরো, মানে কি না করলে মারা খাবা। উইদাউট ডুইং, কিছু না করলে ইউ উইল ডাই। উইদাউট মানে কি ব্যতীত, কিছু করা ব্যতীত তুমি মারা যাবা। উইদাউট ডুইং ইউ উইল ডাই। অর থাকলে এবং অরের পরে নেগেটিভ কনসিকোয়েন্স থাকলে সিম্পল করতে হবে কি দিয়ে? উইদাউট দিয়ে। উইদাউট ডুইং ইউ উইল ডাই। এরপরটা কি? উইদাউট ওয়ার্কিং হার্ড, হার্ড ওয়ার্ক করা ব্যতীত ইউ উইল ফেল। হার্ড ওয়ার্ক করা ব্যতীত তুমি ব্যর্থ হবা, ইউ উইল ফেল। তাহলে এটা বোঝা গেল। তাহলে এর পরেরটাতে দেখি। এটা হচ্ছে আগেরটার মতো সেম, কমপ্লেক্সে ইফে ইউজ করতে হবে, কিন্তু এখন হচ্ছে যদি পজিটিভ কনসিকুয়েন্সের কথা বলা হয়। এর আগেরটাতে কি ছিল? এর আগেরটাতে ছিল নেগেটিভ কনসিকুয়েন্সের কথা। তো আমি আবার কম্পাউন্ড থেকে যাই, যে এখন কিন্তু কম্পাউন্ডে কি লেখা থাকবে? এন্ড দেন, অথবা শুধু এন্ড, এন্ড দেন অথবা শুধু এন্ড। তো আমি কিন্তু এখন পর্যন্ত তিনটা এন্ডের কথা পড়াইলাম, মাথায় রাখতে হবে কোন এন্ড দিয়ে কোন অর্থ বোঝায়। একটা এন্ড ছিল যেটা দিয়ে কজ ইফেক্ট বোঝাচ্ছে, আরেকটা এন্ড ছিল যেটা দিয়ে উদ্দেশ্য বোঝাচ্ছিল, আর এখনকার এন্ড দিয়ে যেটা বোঝাচ্ছে একটা কাজের পরিপ্রেক্ষিতে ভবিষ্যতে যদি আরেকটা জিনিস হওয়ার সম্ভাবনা থাকে। আমি প্রথমে যে এন্ড পড়াইছিলাম সেটা ছিল কজ ইফেক্ট, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা হয়ে গেছে, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে আরেকটা ঘটনা হয়ে অলরেডি গেছে, এমন না যে হবে। একটা অলরেডি হয়ে গেছে, আরেকটা হচ্ছে হবে। এখন আমি যেটা পড়াবো সেটা হচ্ছে যে ভবিষ্যতে হবে এমন, এবং সেটা পজিটিভ কনসিকুয়েন্সের কথা বোঝাচ্ছে। ঠিক আছে? পজিটিভ, পজিটিভ ফলাফল বোঝাচ্ছে, ভবিষ্যতে পজিটিভ ফলাফল হবে। যেমন দেখো, ওয়ার্ক হার্ড এন্ড দেন ইউ উইল বি সাকসেসফুল, আগের পেজে ছিল ওয়ার্ক হার্ড অর ইউ উইল ফেল, দেখছো নেগেটিভ। আর এখন হচ্ছে কি পজিটিভ, তুমি ভবিষ্যতে সাকসেসফুল হবা যদি এখন হার্ড ওয়ার্ক করো। তো দেখছো হবে মানে ভবিষ্যতের কথা বোঝানো হচ্ছে, ওয়ার্ক হার্ড এন্ড দেন ইউ উইল বি সাকসেসফুল। তার মানে কি একটা শর্ত হিসেবে কাজ করতেছে না, যে আজ তোমার শর্ত কি হার্ড ওয়ার্ক করতে হবে, যদি হার্ড ওয়ার্ক করো তাহলে শর্ত মোতাবেক তুমি তোমার ফলাফল পাবা, শর্ত মোতাবেক ফলাফল পাবা। আগেটা ছিল কজ ইফেক্ট, একটার কারণে আরেকটা ঘটনার ইফেক্ট প্রভাব পড়ে গেছে। আর এখন একটা হচ্ছে যে একটা ঘটনা শর্ত হিসেবে কাজ করতেছে, আর একটা ঘটনা শর্ত মোতাবেক ফলাফল দিচ্ছে। তাহলে ওয়ার্ক হার্ড এন্ড দেন ইউ উইল বি সাকসেসফুল, তুমি হার্ড ওয়ার্ক করো এবং তারপর দেখবা তুমি কিভাবে সফল, এবং তুমি সফল হবা। তাহলে আমি শুধু ইফ ইউজ করব, শুধু ইফ, এখানে কিন্তু কোনো নেগেটিভ কথা আসবে না। ইফ ইউ ওয়ার্ক হার্ড, দেখো ইফ এর পরে শুধু ভার্ব আসতেছে, কোনো ডোন্ট কথা আসতেছে না, এখানে যে ভার্বটা ছিল সেই ভার্বটা, ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ উইল বি সাকসেসফুল। আর সিম্পলে একদম তুমি ভার্ব প্লাস আইএনজি দিয়ে করবা। এখানে কিন্তু আহ এখানে তুমি ভার্ব প্লাস আইএনজির সামনে বাই লিখতে পারো, ঠিক আছে? এখানে বাই লিখতে পারো। প্রথম একদম প্রথম পেজে আমি যেটা পড়াইছিলাম, যে এই যে এখানে, এখানে ছিল বিকজ অফ, অন বা ভার্ব প্লাস আইএনজি। এখানে দেখ, এখানে আমি কিসের কথা বলছিলাম? এখানে আমি বলছিলাম যে
এখানে আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে যে একটা ঘটনার সাপেক্ষে আরেকটা ঘটনা ঘটে গেছে এবং প্রথম ঘটনাটা কজ, পরের ঘটনাটা ইফেক্ট। সেজন্য এখানে আমি ভার্ব প্লাস আইএনজির আগে ইউজ করছি বিকজ অফ বা অন বা শুধু ভার্ব প্লাস আইএনজি। এখানে আমি বিং ফায়ার শি ক্রাইড, এখানে বুঝতে পারতেছি একটা ঘটনা কজ হিসেবে কাজ করতেছে, যে ফায়ার হয়ে গেছি, তার ফলাফল স্বরূপ সে কান্না করতেছে, অলরেডি ঘটনাটা হয়ে গেছে বা হচ্ছে। কিন্তু এখানে যেটা হচ্ছে যে এখানে একটা ঘটনা শর্ত হিসেবে কাজ করতেছে এবং আরেকটা ঘটনা এটার ফলাফল স্বরূপ ভবিষ্যতে আসবে, রেজাল্ট আসবে একটা শর্ত মোতাবেক। শর্তটা হচ্ছে ওয়ার্ক হার্ড, আর ফলাফলটা হচ্ছে কি ইউ উইল বি সাকসেসফুল। এই ক্ষেত্রে তুমি শুধু ভার্ব প্লাস আইএনজি সিম্পল সেন্টেন্সে লিখতে পারো, অথবা বাই দেন ভার্ব প্লাস আইএনজি। এখানে আমি শুধু ওয়ার্কিং হার্ড লিখছি, এখানে আমি এটাও লিখতে পারতাম যে বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল, বাই ওয়ার্কিং হার্ড ইউ উইল বি সাকসেসফুল। আমি যদি আমার সেকেন্ড ইয়াটা দেখি, হি শুড বি অ্যাটেন্টিভ এন্ড দেন হি ক্যান পাস দ্য এক্সাম। দেখো এখানে কি বলতেছি যে তার অ্যাটেন্টিভ হওয়া উচিত, এরপরে সে কি করতে পারবে, এক্সাম পাস করতে পারবে। মানে একটা জিনিস শর্ত, শর্তটা কি অ্যাটেন্টিভ হওয়া, আর আরেকটা জিনিস কি, তাহলে একটা পজিটিভ কনসিকোয়েন্স হচ্ছে যে সে এক্সাম পাস করতে পারবে। তাহলে কি ইফ হি ইজ অ্যাটেন্টিভ হি ক্যান পাস দ্য এক্সাম। তো যেটা শর্ত সেটার সাথে কি ইফ, যেটা শর্ত তার সাথে আমাকে কি লিখতে হবে, ইফ লিখতে হবে। এবং এখানে সিম্পল সেন্টেন্সে কি করব আমি, বিং অ্যাটেন্টিভ, অ্যাটেন্টিভ হয়ে হি ক্যান পাস দ্য এক্সাম, অথবা বাই বিং অ্যাটেন্টিভ হি ক্যান পাস দ্য এক্সাম। তো আমি যেটা বলবো যে শুধু ভার্ব প্লাস আইএনজি না লিখে বাইটা লিখবা, তাহলে হচ্ছে যে ব্যাপারটা বুঝতে পারবা, যে বাংলাটা করলে তখন তুমি বুঝতে পারবা যে কোনটা শর্ত হিসেবে কাজ করতেছে। মনোযোগী হওয়ার মাধ্যমে সে এক্সাম পাস করতে পারবে, মনোযোগী হওয়ার মাধ্যমে, বাই মানে কি মাধ্যমে বা দ্বারা, মাধ্যমে। তাহলে কি মনোযোগী হওয়ার মাধ্যমে হি ক্যান পাস দ্য এক্সাম, তার মানে কি মনোযোগী হওয়াটা হচ্ছে শর্ত। তো বাই বিং অ্যাটেন্টিভ হি ক্যান পাস দ্য এক্সাম। এই যে এখানে আমার ভার্বটা কি, বি, এই যে এখানে আমার ভার্বের সাথে কি অ্যাড হয়েছে, আইএনজি অ্যাড হয়েছে। তো আমি তোমাদেরকে এখানে একটা কোয়েশ্চেন দিয়ে দিচ্ছি যে উইদাউট টেকিং লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম। তা আমাকে এটার কোন ফরম্যাটে আছে সেটা বলতে হবে, আর বাকি যে দুইটা ফরম্যাট আছে সেই দুইটা ফরম্যাটে আমাকে ট্রান্সফর্ম করে জমা দিতে হবে। এটা তোমাদেরকে একটু যদি বলে দিই যে উইদাউট টেকিং লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম। উইদাউট টেকিং লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম। চেঞ্জিং সেন্টেন্সের বেসিক রুলসটাই হচ্ছে তুমি এমন ভাবে সেন্টেন্স ট্রান্সফর্ম করবা যাতে করে সেন্টেন্সের মিনিং চেঞ্জ না হয়, এমন ভাবে তুমি। আচ্ছা, তাহলে আমি যেটার কথা বলতেছিলাম সেটা হচ্ছে যে উইদাউট টেকিং লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম। তো আমি যেটা বলতেছিলাম যে চেঞ্জিং সেন্টেন্সের বেসিক রুলটাই হচ্ছে তুমি এমন ভাবে সেন্টেন্সের ফরমেশনে ট্রান্সফর্ম ঘটাবা যাতে করে সেন্টেন্সের রিয়েল মিনিংটা চেঞ্জ না হয়। এখন দেখো এই সেন্টেন্সটা মানে কি, উইদাউট টেকিং লোন, লোন নেওয়া ব্যতীত তুমি ঘর বিল্ড করতে পারবা না। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে যে নেগেটিভে কথাবার্তা, যে লোন নেওয়া ব্যতীত তুমি ঘর বিল্ড করতে পারবে না, নেগেটিভে কথাবার্তা। মানে আমি প্রথমে যে রুলসটা শিখাইছিলাম, তাহলে এটাকে যদি আমি এটা কিন্তু আমাদের কিসে আছে, সিম্পল আছে। তোমাদেরকে দেওয়া এক্সারসাইজ আমি নিজে করাই দিচ্ছি ব্যাপারটা তোমাদের জন্য ইজি হওয়ার জন্য। তাহলে এখানে আমি যেটা, যদি আমি এটাকে কমপ্লেক্স করতে চাই তাহলে কি বলবো, ইফ ইউ, ইফ ইউ, ইফ এর পরে আমাকে এখানে কি লিখতে হবে, অবশ্যই নেগেটিভে কথা বলতে হবে, কারণ আমি সেন্টেন্স পড়ে বুঝতেছি যেটা নেগেটিভে আছে। তাহলে ইফ এর পরে আমাকে কি লিখতে হয়, ডোন্ট লিখতে হয়। ডোন্টের পরে কোনটা লিখতে হয়, ভার্ব লিখতে হয়। ভার্বটা কি এখানে, টেক। তাহলে ইফ ইউ ডোন্ট টেক লোন,
তারপর আমার ফলাফলটা কি, নেগেটিভ কনসিকুয়েন্স, ইউ ক্যান নট বিল্ড দিস হোম। আচ্ছা ঠিক আছে, ব্যাপারটা আমি বুঝলাম যে এটাকে আমি এইভাবে লিখতে পারি আর কি, যে ইফ ইউ ডোন্ট টেক লোন ইউ ক্যান্ট বিল্ড দিস হোম। এখন আমার কথা হচ্ছে যে তোমাদের মাথায় কি এটা আসছে যে এই জিনিসটাকেই আমি কি পজিটিভলি লিখতে পারি না? চাইলে তো লেখা যায়। কেমনে লেখা যায়? বাই, সরি বাই দিলে তো এটা আমার কি হয়ে যাবে, সিম্পল হয়ে যাবে। ইফ ইউ পজিটিভে লিখলে হলে কি হবে, আমি ডোন্ট লিখতে পারবো না, ডাইরেক্ট আমাকে ভার্ব লিখতে হবে। ইফ ইউ টেক লোন, তাহলে কি এরপর আমাকে পজিটিভ কথা লিখতে হবে, ইউ ক্যান বিল্ড দিস হোম। মানে কি, তুমি যদি লোন নাও তাহলে তুমি বাড়িটা বিল্ড করতে পারবা। দুইটাই কিন্তু আমার কমপ্লেক্স ফর্ম, এবং দুইটাই কিন্তু বলতে গেলে তোমার কি, কারেক্ট। তুমি এটার বিপরীতে কিন্তু এই কথাটা লিখতে পারবা, কিন্তু বেটার হয় যে নেগেটিভে থাকলে নেগেটিভে লিখা। ইফ ইউ ডোন্ট টেক লোন ইউ ক্যান বিল্ড দিস হোম। এবং এটাকে যদি আমি কম্পাউন্ড করি, তাহলে আমাকে কিভাবে কম্পাউন্ড করতে হবে, আমরা কি জানি যে অর দিয়ে করতে হবে। নেগেটিভে আমাকে কি করতে হয়, অর লিখতে হয়। তাহলে অর দিয়ে কি করব, টেক লোন, টেক লোন অর ইউ ক্যান্ট বিল্ড দিস হোম। লোন নাও, না হয় তুমি ঘর বানাইতে পারবা না। তাহলে তোমাকে এটা কম্পাউন্ডে আসলে কিভাবে করতে হয়, কম্পাউন্ডে তোমাকে ডাইরেক্ট অ্যাক্টিভিটিটার কথা লিখতে হয়, যে অ্যাক্টিভিটিটা ছাড়া তুমি কিছু করতে পারবে না। তোমার এখানে অ্যাক্টিভিটিটা কি, লোন নেওয়া। তোমার এখানে শর্তটা কি, লোন নেওয়া। লোন তোমাকে নিতে হবে, লোন না নিলে তুমি বাসা বানাইতে পারবে না। টেক লোন অর ইউ ক্যান নট বিল্ড দিস হোম, অথবা টেক লোন অ্যান্ড দেন ইউ ক্যান বিল্ড দিস হোম। এটা কখন লিখবো, যখন পজিটিভে থাকবে। এটা কখন লিখবো, যখন পজিটিভ থাকবে। টেক লোন এন্ড দেন ইউ ক্যান বিল্ড দিস হোম। তখন আমার সিম্পলটা কি হিসেবে থাকবে, পজিটিভে যদি লিখতে হয় সিম্পলটা, সিম্পলটা কিন্তু আমার পজিটিভে তখন এই আকারে থাকবে যে বাই টেকিং লোন ইউ ক্যান বিল্ড দিস হোম। তাহলে আমি এখন তোমাদের জন্য একটা কাজ করি, যে এই যে বাই টেকিং লোন ইউ ক্যান বিল্ড দিস হোম, if you take loan you can build this home, take loan and then you can build this home। তার মানে এটা হচ্ছে ঠিক পজিটিভ ফরম্যাটে থাকলে এইভাবে আমাকে লিখতে হবে, বাই টেকিং লোন ইউ ক্যান বিল্ড দিস হোম। লোন নিয়ে তুমি এই বাসাটা বানাইতে পারবা। মানে কি, আমি লোন নিব, এটা হচ্ছে আমার শর্ত। আমার শর্তটা কি, লোন নেওয়া। কিসের জন্য শর্ত, ঘর বানানোর শর্ত। ইফ ইউ টেক লোন ইউ ক্যান বিল্ড দিস হোম। দেখো এটা কিন্তু পজিটিভলি বলছে যে তুমি ঘর বানাইতে পারবা, তাহলে আমাকে ইফ এর পরে এখানে পজিটিভলি কথা লিখতে হবে। এবং আমি যখন তোমার কি করতেছি, এটা কিয়াতে লিখতেছি, কম্পাউন্ডে লিখতেছি, তখন আমি ডাইরেক্ট শর্তের কথা বলতেছি, লোন নাও এবং তারপরে তুমি ঘরটা বানাইতে পারবা। টেক লোন ভার্ব, আর যে জিনিসটা নেওয়ার কথা বলা হচ্ছে। তাহলে এখানে যে ফরম্যাট গুলো বাকি আছে সেটা হচ্ছে, দেখো সিম্পলে জাস্ট তোমার নেগেটিভে লেখা উইদাউট টেকিং লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম,
লোন নেওয়া ব্যতি রেখে তুমি এই বাসা বানাইতে পারবা না। তাহলে অবশ্যই আমি যখন কমপ্লেক্সে লিখবো, হয় আমাকে আনলেসে লিখতে হবে, নয় ইফ এর পরে ডোন্ট আনতে হবে। তো ইফ ইউ ডোন্ট টেক লোন ইউ ক্যান নট বিল্ড দিস হোম, এটা কি শর্ত, আর শর্ত সাপেক্ষে তুমি যে ফলাফলটা পাবা সেটা। আর প্রথমে আমি যে রুলসটা শিখছিলাম সেটা হচ্ছে কজ এন্ড ইফেক্ট, সেখানে অলরেডি একটা ঘটনা সাপেক্ষে আরেকটা ঘটনা হয়ে গেছে। আর এখানে শর্ত সাপেক্ষে। তো ইফ কথাটা কখন আসে, ইফ কথাটা কিন্তু শর্ত বুঝাইতেই আসে। আর টেক লোন অর ইউ ক্যান নট বিল্ড দিস হোম, লোন নাও, তা না হলে তুমি বিল্ডিং বানাইতে পারবে না। তো অর এর পরে কিন্তু তোমার নেগেটিভ কথা আসে। ঠিক আছে? ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। আমি তো এক্সারসাইজের কোশ্চেনটা সলভ করেই দিলাম, তাহলে আরেকটা তোমাদেরকে হোমওয়ার্ক দেওয়াই যায়। হোমওয়ার্ক সেটা আমি তোমাদেরকে এখন দিই। উম কি দিতে পারি? Take medicine or you will feel sick। আমাকে বলতে হবে যে এটা কোন ফরম্যাটে আছে, আর বাদ বাকি ফরম্যাটে তোমাকে নিতে হবে। আরেকটা যেটা দিব সেটা হচ্ছে next। আমাকে বলতে হবে যে এই দুইটা সেন্টেন্সের কোন সেন্টেন্স কোন ফরম্যাটে আছে, এবং বাদ বাকি দুইটা ফরম্যাটে কনভার্ট করে দিতে হবে। আস্ক ইউর প্রেয়ার মানে হচ্ছে তোমার ইবাদত করো, এবং এন্ড দেন, এবং তারপর ইউ উইল ফিল রিলিফ, এবং তারপর তুমি স্বস্তি অনুভব করবা। রিলিফ মানে কি? স্বস্তি। রিলিফ মানে কি? স্বস্তি। ঠিক আছে? তাহলে এটা হচ্ছে হোমওয়ার্ক এই রুলস এর জন্য। কি একটা অবস্থা! এরপরে আমরা দেখি, এরপরে আমাদের লাস্ট পেজে আমরা চলে আসছি, রুল 6। এখানে আমি যেটা বলতেছি, সিম্পলে অ্যাডজেক্টিভ থাকবে। ইট ওয়াজ এ নাইস ড্রেস, এই যে নাইস, এটা হচ্ছে কি আমার অ্যাডজেক্টিভ, ড্রেসকে মডিফাই করতেছে। ইট ওয়াজ এ নাইস ড্রেস, এটা একটা সুন্দর ড্রেস ছিল। এরকম থাকলে কমপ্লেক্সে লিখবো, ইট ওয়াজ এ ড্রেস দ্যাট ওয়াজ নাইস। ঠিক আছে? ইট ওয়াজ এ ড্রেস দ্যাট ওয়াজ নাইস, অর্থাৎ অ্যাডজেক্টিভটাকে নিয়ে নতুন একটা ক্লজ তৈরি করছি, দ্যাট ওয়াজ নাইস, যেটা সুন্দর ছিল, দ্যাট ওয়াজ নাইস। ইট ওয়াজ এ ড্রেস, এখানে আমাকে এটা বলো যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ আর কোনটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। ইট ওয়াজ এ ড্রেস দ্যাট ওয়াজ নাইস। ইন্ডিপেন্ডেন্ট আর ডিপেন্ডেন্ট বোঝার জন্য আমাকে অবশ্যই সেন্টেন্স ক্লজ গুলার মিনিং বুঝতে হবে, এবং কোন ক্লজের মিনিং শুনে আমার কিছু একটা শোনার ইচ্ছা বা আকাঙ্ক্ষা রয়ে যায় সেটা বুঝতে হবে। ইট ওয়াজ এ ড্রেস, এটা একটা ড্রেস ছিল। ইট ওয়াজ এ ড্রেস, এটা একটা ড্রেস ছিল। এটা একটা ড্রেস ছিল কি, এই ড্রেসের কি ছিল, এটা আমার অবশ্যই জানতে হবে। ইট ওয়াজ এ ড্রেস, আমি জাস্ট বললাম ইট ওয়াজ এ ড্রেস। আর এটা হচ্ছে দ্যাট ওয়াজ নাইস। এই যেখানে দেখো দ্যাট ওয়াজ নাইস বা হুইচ ওয়াজ নাইস, এই দ্যাট ওয়াজ নাইস বা হুইচ ওয়াজ নাইস, এটা হচ্ছে তোমার ডিপেন্ডেন্ট ক্লজ। এটা আমার কি ক্লজ? ডিপেন্ডেন্ট ক্লজ। বিকজ আমার জানতে ইচ্ছা করতেছে যে কোন জিনিসটা নাইস ছিল, দ্যাট ওয়াজ নাইস বা হুইচ ওয়াজ নাইস। দ্যাট থেকে হুইচ দিলে বেশি বোঝা যাচ্ছে যে কোনটা ডিপেন্ডেন্ট ক্লজ, এটা ইজিলি বোঝা যাচ্ছে। হুইচ ওয়াজ নাইস, কিন্তু কি নাইস ছিল সেটা আমার জানতে ইচ্ছা করতেছে, সেটা একটা ড্রেস ছিল। তাহলে ইট ওয়াজ এ ড্রেস, এটা হচ্ছে আমার ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। আচ্ছা,
এবং কম্পাউন্ডে আমি আবার এন্ড আনতেছি, ইট ওয়াজ এ ড্রেস এন্ড ইট ওয়াজ নাইস। তো আমি যেটা বললাম যে কম্পাউন্ড সেন্টেন্সের আগের সাবজেক্ট যদি, কম্পাউন্ড সেন্টেন্সের কোঅর্ডিনেটিং কনজাংশনের আগের সাবজেক্ট যদি পরবর্তীতে আবার আনতে হয়, তাহলে আমি এটা না লিখতেও পারি, ইট ওয়াজ এ ড্রেস এন্ড নাইস, এটা লিখলে হবে ইট ওয়াজ এ ড্রেস এন্ড নাইস, বাট ইট ওয়াজ এ ড্রেস এন্ড ইট ওয়াজ নাইস, অর্থাৎ এটা একটা ড্রেস ছিল এবং এটা সুন্দর ছিল। তো এই ক্ষেত্রে কম্পাউন্ডে যদি ইট ওয়াজ এ ড্রেস এন্ড ইট ওয়াজ নাইস এভাবে লেখা থাকলে ইট ওয়াজ এ ড্রেস হুইচ ওয়াজ নাইস। আর সিম্পলি কেমনে লিখবো, ইট ওয়াজ এ নাইস ড্রেস, অর্থাৎ ডাইরেক্ট নাউনের আগে অ্যাডজেক্টিভটা নিয়ে ফেলবো। কমপ্লেক্স করার সময় এই যে অ্যাডজেক্টিভটা, সেই অ্যাডজেক্টিভটাকে নিয়ে নতুন একটা ক্লজ তৈরি করব, এবং সেই ক্লজটা হবে একটা ডিপেন্ডেন্ট ক্লজ, যেটা আমি দ্যাট অথবা হুইচ দিয়ে ক্রিয়েট করব। আর এখানে আমি এন্ড আনবো, এন্ড দিয়ে দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ আনবো, একটা হচ্ছে ইট ওয়াজ এ ড্রেস, আর একটা হচ্ছে ইট ওয়াজ নাইস। বোঝা গেল? এখানে কিন্তু ইট ওয়াজ এ ড্রেস এটাও যেমন ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, ইট ওয়াজ নাইস এটাও একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। দুইটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজের মাঝখানে আমি কি করলাম, এন্ড নিয়ে আসলাম, এবং আমি নাউনকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম, অ্যাডজেক্টিভকে নিয়ে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ তৈরি করলাম। তাহলে আজকে আমরা এই যে রুলস গুলা শিখলাম, এবং হচ্ছে যে আমি এদেরকে মেনে যে তোমার কি জানি বলে কোয়েশ্চেন সলভ করতে হবে সেরকম কিছু এক্সারসাইজ দিয়ে দিয়েছি হোমওয়ার্ক আকারে। তো এই হোমওয়ার্ক গুলা করবা, করে আমাকে অবশ্যই কমেন্টে সাবমিট করবা, এবং কোনো পেজ যদি বুঝতে সমস্যা থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবা, তাহলে হচ্ছে যে আমি পরবর্তী ক্লাসে সেই পেজটাকে আবার কি জানি বলে ডিসক্রাইব করে দিব সমস্যা অনুযায়ী। তাহলে আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।